আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের ট্রাই অ্যাডমিশনের সাধারণ জ্ঞান ক্লাসে। আমরা নিয়মিত তোমাদের সামনে ফ্রিতে ট্রাই অ্যাডমিশন নামে যে কোর্সটা এনেছি, এর যে ক্লাসগুলো তোমাদের সামনে এনেছি, এর মাধ্যমে তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করার ঠিক আগেই একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারছো। আজকের ক্লাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বিশ্লেষণ দেখব। তোমরা জানো যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা চালু করেছে গত বছর, এবং গত বছর যে কোশ্চেনের প্যাটার্নটা ছিল সেটা হচ্ছে এমসিকিউ 24 মার্কের এবং রিটেন 72 মার্কের, রিটেন 48 মার্কের। তাহলে দেখো যে এমসিকিউ এর চেয়ে রিটেন হচ্ছে ঠিক দ্বিগুণ। সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও 8 মার্কের হচ্ছে এমসিকিউ, 24 মার্কের রিটেন। গত ক্লাসে তোমাদের সামনে রিটেনের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে তোমরা দেখেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন ধরনের রিটেনের কোশ্চেন করে, এবং আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের এমসিকিউ কোশ্চেন। গত বছর যেটা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিফটে পরীক্ষা নিয়েছে, 3টা শিফটে তারা ভর্তি পরীক্ষা নিয়েছে। 3টা শিফটে ভিন্ন ধরনের কোশ্চেন ছিল, 3টা শিফটের কোশ্চেনই আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই আমাদের এখানে একটা পোস্টার আছে, বি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস অন্যান্য ভার্সিটির জন্য আমাদের এক্সিলেন্ট অনলাইন কোর্সের একটা পোস্টার এখানে দেওয়া আছে। আমাদের মেন্টরস প্যানেলের ছবি দেওয়া আছে। ইংলিশ ডিপার্টমেন্টে পড়াবেন হাসনাত আবদুল্লাহ, বাকি বিল্লাহ এবং আশরাফুল আলম সাগর স্যার। বাংলা ডিপার্টমেন্টে পড়াবেন সাইফুর রহমান সাইফ, আব্দুল্লাহ মাহফুজ এবং রিয়াসাত রানা স্যার। সাধারণ জ্ঞানে থাকবেন সাকিব শেয়ারিয়ার স্যার, আবিদ শেয়ারিয়ার স্যার এবং আমি আতিকুর রহমান। ম্যাথমেটিক্স এবং আইকিউ এর জন্য থাকবেন সাকিব হোসেন স্যার। তাহলে আমাদের যে খুবই এনরিচড একটা মেন্টরস প্যানেল, সেটা আশা করি তোমরা জানো এবং তোমরা আমাদের মেন্টরদের ক্লাস করেছো, অ্যাটলিস্ট অ্যাডমিশনের যে ফ্রি ক্লাসগুলো সেগুলোতে ক্লাস করেছো। আমাদের কোর্সে ভর্তি হলে যে ম্যাটেরিয়ালসগুলো তোমরা পাবে তার একটা ফিচার এখানে দেওয়া আছে। ম্যাটেরিয়ালসের মধ্যে 3টা প্রিন্টেড ডাইজেস্ট, আমাদের একটা প্রিমিয়াম টি শার্ট এবং অন্যান্য গিফট আইটেম তোমাদের জন্য থাকছে। আর আমাদের কোর্সে থাকছে 150+ লাইভ ক্লাস, 200+ লাইভ এক্সাম। সম্পূর্ণ ক্লাস হবে জুমে এবং আমাদের ওয়েবসাইট ভিত্তিক সব কিছু নিয়ন্ত্রিত হবে। তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। প্রথমেই প্রশ্ন বিশ্লেষণ সাধারণ জ্ঞান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো, প্রথমে দেখবো আমরা শিফট 1। হ্যাঁ, প্রথমে দেখবো হচ্ছে আমরা শিফট 1। 3টা শিফটে তারা ভর্তি পরীক্ষা নিয়েছে, শিফট 1, শিফট 2, শিফট 3। তাহলে প্রথম শিফট 1, তারপর শিফট 2 দেখবো, তারপর শিফট 3 দেখবো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন, শিফট 1-এর 1 নম্বর কোশ্চেনে বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? কামরুল হাসান, শামীম শিকদার, লুই কান নাকি এ এন সাহা? এখানে একটু স্পেলিং ভুল আছে, এখানে এটা হবে এ এন সাহা। আচ্ছা, বা আরো যদি পূর্ণাঙ্গভাবে বলা হয় এ এন এ সাহা। আচ্ছা, সংক্ষেপে তাকে এ এন সাহা বলা হয়। আচ্ছা, তো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম কোনটা এটা তোমাকে চিনতে হবে। তো যেটার মধ্যে কনফিউশন হয় সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম এবং জাতীয় প্রতীক, এবং জাতীয় প্রতীক, এই দুইটার মধ্যে আমাদের সবসময় কনফিউশন তৈরি হয় যে কোনটা রাষ্ট্রীয় মনোগ্রাম আর কোনটা হচ্ছে জাতীয় প্রতীক। বাংলাদেশ সরকারের যে সিলমোহরটা, এটা হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম। বাংলাদেশ সরকারের যে সিলমোহরটা সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। আর জাতীয় প্রতীক হচ্ছে যেটা আমাদের দেশের লোগো। পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা ডিফারেন্ট লোগো বা এমব্লেম আছে। জাতীয় প্রতীককে বলা হয় কি? ন্যাশনাল। জাতীয় প্রতীককে বলা হয় হচ্ছে ন্যাশনাল এমব্লেম। ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল এমব্লেম হচ্ছে জাতীয় প্রতীক। তো যারা হচ্ছে বিউপিতে যখন পরীক্ষা দিবে তখন দেখবে তখন জাতীয় প্রতীক বলবে না, বলবে ন্যাশনাল এমব্লেম, হু ইজ দ্য ডিজাইনার অফ ন্যাশনাল এমব্লেম অফ বাংলাদেশ, এমন কোশ্চেন করবে। আচ্ছা, তাহলে কোনটা রাষ্ট্রীয় মনোগ্রাম তোমাদেরকে একটু রিকল করাই। দেখো, একটা প্রতীক দেখবা যে ঠিক এমন বৃত্ত, তার মাঝে বাংলাদেশের একটা মানচিত্র অঙ্কন করা, তার মাঝে বাংলাদেশের একটা মানচিত্র অঙ্কন করা ইয়েলো কালারের। তার দিকে আরো একটা সার্কেল আছে, সার্কেলের উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নিচে লেখা সরকার, দিয়ে দুই দিকে দুইটা দুইটা করে স্টার দেওয়া আছে। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। আর বাংলাদেশের জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম কোনটা? সেটা হচ্ছে পানিতে ভাসমান শাপলা ফুল, দুই দিকে ধানের শীষ বেষ্টিত, উপরে 3টা পাটের পাতা এবং দুই দিকে 2টা করে তারকা বা তারা, 4টা তারা টোটাল। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। তাহলে জাতীয় প্রতীক কি আর জাতীয় মনোগ্রাম কি এর আশা করি বুঝতে পেরেছো। জাতীয় প্রতীকের একটু ডিটেলস পড়তে হয়। সেটা হচ্ছে এখানে কয়টা তারকা আছে? 2টা 2টা 4টা, 3টা পাট পাতা আছে, দুই দিকে 2টা ধানের শীষ আছে এবং পানিতে ভাসমান একটা শাপলা ফুল আছে। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক, পানিতে
পানিতে ভাসমান শাপলা, দুই দিকে ধানের শীষ বেষ্টিত, আচ্ছা, তিনটি পাট পাতা শীর্ষে, মানে উপরে, শীর্ষে বলতে বোঝানো হয় কি উপরে, তিনটি পাট পাতা শীর্ষে এবং তার পাশে দুইটি করে সর্বমোট চারটি তারকা, বা তারা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, আর রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে এই যে বাংলাদেশ সরকারের যে সিলমোহরটা, মাঝে একটা হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, চারিদিকে লাল এবং উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার এবং দুই দিকে তারকা দেওয়া। আচ্ছা, তাহলে এই দুইটার পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। তাহলে দুইটা যখন ডিফারেন্ট জিনিস, তার মানে এই দুইটার ডিজাইনার দুইজন আলাদা ব্যক্তি। এখানে অপশন দেখো দেওয়া আছে কামরুল হাসান, শামীম শিকদার, লুই কান, এ এন সাহা। আচ্ছা, লুই কান, ইনি যে এখান থেকে প্রথমে বাদ পড়বেন এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তার কারণ কি, লুই কান আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতি, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি। হ্যাঁ, সংসদ ভবনের স্থপতি। তাহলে এটা আমরা কোনোভাবে নিতে পারতেছি না, কারণ লুই কান একজন মার্কিন ইঞ্জিনিয়ার, তিনি একজন প্রকৌশলী। তো এই প্রকৌশলী কি করছে, আমাদের জাতীয় সংসদ ভবনের ডিজাইনটা করছেন, তার মানে এনার সাথে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের কোনো সম্পর্ক নাই, এটা আমরা সহজে বাদ দিতে পারছি। বাকি যে তিনটা আছে, কামরুল হাসান, শামীম শিকদার, এ এন এ সাহা বা এ এন সাহা। শামীম শিকদার একজন বিখ্যাত ভাস্কর, যেমন সোপার্জিত স্বাধীনতা, এটার ভাস্করকে শামীম শিকদার। এই ধরনের বিভিন্ন ভাস্কর্যগুলোর কাজ করেছেন শামীম শিকদার, কিন্তু কোনো ডিজাইনের সাথে, বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো ডিজাইন বা অন্যান্য কোনো ডিজাইনের সাথে সম্পর্ক নাই। ইনি হচ্ছেন একজন ভাস্কর, মানে বিভিন্ন ভাস্কর্য তিনি তৈরি করেছেন। তাহলে শামীম শিকদার বাদ যাচ্ছে। অপশন থাকছে কি কামরুল হাসান নাকি এ এন সাহা। আচ্ছা, এই যে দুইটা রাষ্ট্রীয় মনোগ্রাম, জাতীয় প্রতীক, এই দুইটা ডিজাইন করেছেন এই দুইজন, বাট কোনটাকে করেছেন এটা হচ্ছে আমাদের ফাইনাল বিষয়, যেটা আমাদের ডিসাইড করতে হবে। দেখো, কামরুল হাসান আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার। কামরুল হাসান কি জাতীয় প্রতীকের ডিজাইনার, এটা মনে রাখবা। কামরুল হাসান হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার। তাহলে জাতীয় প্রতীক কোনটা? জাতীয় প্রতীক হচ্ছে এই যে এটা ন্যাশনাল এমব্লেম। জাতীয় প্রতীক হচ্ছে ন্যাশনাল এমব্লেম, পানিতে ভাসমান শাপলা, দুই দিকে ধানের শীষ বেষ্টিত, তিনটি পাট পাতা শীর্ষে এবং তার পাশে দুইটি করে সর্বমোট চারটি তারকা। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, যার ডিজাইনার হচ্ছেন কে? কামরুল হাসান। আচ্ছা, কিন্তু আমাদের কোশ্চেনে কি চেয়েছিল? কোশ্চেনে চেয়েছিল হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার তাহলে কে হচ্ছে? এ এন এ সাহা বা এ এন সাহা, যেটাই অপশনে থাকবে সেটাই, মানে তার নামটা বিভিন্নভাবে লেখা হয়। বা হচ্ছে সত্যানন্দ সাহা যদি লেখা থাকে, সরি নিত্যানন্দ সাহা, আমি ভুল বললাম, নিত্যানন্দ সাহা যদি লেখা থাকে তাহলে সেটা সঠিক উত্তর। তার পুরো নাম হচ্ছে নিত্যানন্দ সাহা। ঠিক আছে? আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা পাচ্ছি আমরা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ এন সাহা বা এ এন এ সাহা বা নিত্যানন্দ সাহা। ইনি হচ্ছেন আমাদের যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। আচ্ছা, এখন এই যে কোশ্চেনটা আসলো, এটা আমাদের কোন টপিক থেকে আসলো? দেখবা যে কোনো জায়গাতে যখন সাধারণ জ্ঞান পড়ানো শুরু হয়, বা আমরা যেভাবে সাধারণ জ্ঞান পড়াই, একদমই তার প্রথম দিকে বাংলাদেশের জাতীয় বিষয়বলি পড়ানো হয়, তাই না? এবং আমরা বাংলাদেশের জাতীয় বিষয়বলি দিয়ে পড়ালেখাটা শুরু করি। তো জাতীয় বিষয়বলি থেকে কোশ্চেনটা আসছে। তাহলে এই যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেনের টপিকের নাম কি হবে? এই কোশ্চেনের টপিকের নাম হবে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তাহলে আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, এবং একই সাথে আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম। এই তথ্যগুলো আশা করি তোমাদের কাজে দিবে। হ্যাঁ, যেমন আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান, এই কোশ্চেনটা বিভিন্ন জায়গাতে আসে বিভিন্ন সময়ে। বা হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রামের পরিবর্তে তোমাকে দিল হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে। হ্যাঁ, তারপরে তোমাকে হচ্ছে এই যে শামীম শিকদার যে একজন ভাস্কর, তার যে বিভিন্ন ভাস্কর্য, যে সোপার্জিত স্বাধীনতা সংগ্রাম, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, তখন তোমাকে সেগুলো আনসার করতে হতে পারে। তার মানে কি, একটা এমসিকিউ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারছি। এটা আমাদের জাতীয় বিষয়বলি থেকে দেওয়া একটা কোশ্চেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, চীনের জিনজিয়াং এর একটি মুসলিম জনগোষ্ঠী হলো। আচ্ছা,
তোমাদেরকে বলি, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ আসবে খুবই কম, জাস্ট 8টা এমসিকিউ আসবে সাধারণ জ্ঞানে, তার মানে ধরে রাখো যে টপিক রিপিট হওয়ার চান্স খুবই কম থাকে, খুবই কম, 2-1 ক্ষেত্রে হয়, তাছাড়া হয় না। টপিক রিপিট বলতে কি বোঝায়, যে 8টা কোশ্চেন আমি ধরলাম 4টা টপিক থেকে 2টা করে দিছে, এমন হওয়ার সুযোগ খুবই কম। 8টা কোশ্চেন 6 থেকে 8টা টপিক থেকে হবে, 6 থেকে 8টা, মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে এক টপিক থেকে জাস্ট একটা করেই কোশ্চেন আসবে। খুবই রেয়ার চান্স এক টপিক থেকে একাধিক কোশ্চেন আসতে পারে, আসবে না তা না, বাট কম আসবে, ঠিক আছে। অর্থাৎ 8টা এমসিকিউ 6টা থেকে 8টা টপিকে কভার করবে। পরের কোশ্চেন হচ্ছে, চীনের জিনজিয়াং এর একটি মুসলিম জনগোষ্ঠী হলো। আচ্ছা, জিনজিয়াং হচ্ছে একটা শহরের নাম, হ্যাঁ। এই শহরটা কোথায় অবস্থিত? চীনের উইঘুর, চীনের উইঘুরে অবস্থিত। উইঘুর হচ্ছে একটা আহ, প্রদেশের নাম, ঠিক আছে। এবং এইখানে এইখানে যে মুসলিম জনগোষ্ঠী বসবাস করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে উইঘুর বলা হয়, ঠিক আছে। অর্থাৎ ওই জায়গার নাম অনুযায়ী হচ্ছে এই উইঘুর জনগোষ্ঠীর নামকরণ করা হয়েছে। এবং এটা কি জন্য বিখ্যাত? এর কারণ হচ্ছে সারা বিশ্বে যত ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, ঠিক আছে, এই যে জনগোষ্ঠীর কথা বলেছে, এরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা মূলত যে অরিজিনাল যে চীনা সংস্কৃতির বাইরে গিয়ে একটা আলাদা নৃগোষ্ঠী এরা, ঠিক আছে। তো সারা বিশ্বের ক্ষুদ্র যে বিভিন্ন নৃগোষ্ঠী নিয়ে কোশ্চেন হয়, কিন্তু যেগুলো হচ্ছে মুসলিম জনগোষ্ঠী সেগুলো সবসময় একটু হাইলাইটসে থাকে। যেমন দেখো, যে বাংলাদেশে পাঙ্গন উপজাতি, বাংলাদেশে বাংলাদেশে পাঙ্গন, হ্যাঁ, পাঙ্গন বা পাঙ্গন দুইটা নামে লেখা থাকতে পারে। পাঙ্গন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তো এই যে পাঙ্গন, এটা দেখবা বিভিন্ন সময়ে কোশ্চেনে আসে, কিন্তু পাঙ্গন কিন্তু খুব বড় উপজাতি বা বড় নৃগোষ্ঠী, বিষয়টা কিন্তু এমন না। কেন আসে? কারণ হচ্ছে এই পাঙ্গন মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে তারা বিশ্বাসী, তারা জাতিতে হচ্ছে মুসলিম, ঠিক আছে, যে কারণে আসে। তো এই যে জিনজিয়াংয়ে বসবাসকারী উইঘুরে, উইঘুর সম্প্রদায়, জায়গার নাম উইঘুর, আবার সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। জিনজিয়াং হচ্ছে মূলত এই প্রদেশের নাম। তো এই এই উইঘুর সম্প্রদায় মূলত মুসলিম হওয়ার কারণে বিভিন্ন সময় দেখা যাবে যে ভর্তি পরীক্ষাতে দিছে। বিষয়টা এমন না যে জগন্নাথ এটা প্রথমেই কোশ্চেনটা করলো, এর আগে অনেক বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা করেছে। এবং এই যে পাঙ্গন, এই পাঙ্গন নিয়েও অনেক বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছে, ঠিক আছে। তাহলে এই উপজাতি থেকে কোশ্চেন হবে। এখন যদি কোশ্চেনটা ঘুরিয়ে তোমাকে বাংলাদেশের কোনো উপজাতি থেকে কোশ্চেন করে, তাহলে কোনগুলো থেকে করবে? দেখো, আমরা জানি যে বাংলাদেশের সিএইচটি বা চট্টগ্রাম হিল ট্র্যাক্স, এই জায়গাতে সব থেকে বেশি হচ্ছে উপজাতি বসবাস করে। তো তোমাকে যদি এই হিল ট্রাক্সের জনগোষ্ঠী থেকে কোশ্চেন করে, জীবনে বলবে না যে এই জনগোষ্ঠী কোথায় বসবাস করে, তোমাকে বলবে না চাকমা জনগোষ্ঠী কোথায় বসবাস করে। তার কারণ চাকমা জনগোষ্ঠী কোশ্চেন করলে যে তুমি হচ্ছে আন্দাজে দাগাই দিবা হচ্ছে ওই অঞ্চল, মানে সিএসটি দাগাই দিবা আন্দাজে পুরা। তার কারণ কি, ওইখানে বসবাস করবে। তো সিএইচটি থেকে যদি কোনো উপজাতির কোশ্চেন করে, তাহলে তাদের বাসস্থান জানতে চাইবে না, জানতে চাইবে তাদের ভাষার নাম কি, তাদের গ্রাম প্রধানকে কি বলা হয়, তাদের পোশাকের নাম কি, তাদের প্রধান খাদ্য কি, তাদের প্রধান উৎসব কি, হ্যাঁ, এইগুলা থেকে কোশ্চেন করবে, মানে সিএইচটির কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কোশ্চেন করলে। আর যদি সিএসটির বাইরে যায়, তখন তোমাকে কোশ্চেন করবে তাদের বাসস্থান। যেমন এই কোশ্চেনগুলো ইউনিভার্সিটিতে আসছে যে সাঁওতাল জনগোষ্ঠী কোথায় বসবাস করে, সাঁওতাল জনগোষ্ঠী কোথায় বসবাস করে, কোথায় বসবাস করে। বা এমন কোশ্চেন করছে যে নিচের কোন জনগোষ্ঠী সমতলে বসবাস করে, পাহাড়ে বসবাস করে না, এমন কোশ্চেন করছে। তো তোমরা জানো সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহীতে বসবাস করে, তাহলে দেখো মাথায় আসবে না প্রথমেই রাজশাহীর কথা, প্রথমে মাথায় আসবে বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার বা হচ্ছে খাগড়াছড়ি, এগুলো আমাদের মাথায় আসবে সবার আগে। কিন্তু এই যে রাজশাহীতে কোনো জনগোষ্ঠী বসবাস করতে পারে, এটা আমাদের মাথায় আসবে না। তারপর তোমাকে কোশ্চেন করবে যে গারো জনগোষ্ঠী কোথায় বসবাস করে, গারো উপজাতি কোথায় বসবাস করে। তো গারো কোথায় বসবাস করে? সাধারণত ময়মনসিংহ অঞ্চলে, বা হচ্ছে এই যে গ্রেটার ময়মনসিংহের যে জেলাগুলো আছে, জামালপুর, শেরপুর, এই দিকে বসবাস করে হচ্ছে গারো উপজাতি। তোমার মাথায় কিন্তু প্রথমে এই অঞ্চলটা আসবে না। তোমার অপশনে যদি থাকে যে হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, শেরপুর, তোমার মাথায় কিন্তু শেরপুর সবার আগে আসবে না, সবার আগে আসবে এই যে সিএইচটি যে 3টা জেলা আছে, এই 3টা জেলার কথা। তো দেখবা যে বাংলাদেশের যে উপজাতি, সেগুলো থেকে কোশ্চেন আসলে বাসস্থান জিজ্ঞাসা করলে আসবে হচ্ছে সিএসটির বাইরে, ঠিক আছে। আর যদি সিএসটির মধ্যে কোনো উপজাতির কথা জিজ্ঞাসা করে, তাহলে বাসস্থান বাদে অন্য কোশ্চেনগুলো আসবে, অন্যগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এদের খাদ্যাভ্যাস, এদের হচ্ছে পোশাক, এদের উৎসব, হ্যাঁ, এদের জাতিগত যে বিকাশ, এগুলা থেকে কোশ্চেন আসবে। আচ্ছা,
আবার তাদের নিয়ে কোনো রিসেন্ট যদি ঘটনা থাকে, যেমন এক সময়ে সব থেকে বেশি ট্রেন্ডিং কোশ্চেন ছিল, আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি, ফেবো উপন্যাস। হ্যাঁ, ফেবো উপন্যাসটা খুব বেশি আলোচনায় ছিল। কেন ছিল? ফেবো একটা উপন্যাসের নাম, কারণ হচ্ছে এটা চাকমা ভাষায় রচিত প্রথম উপন্যাস। চাকমা ভাষায় রচিত প্রথম উপন্যাস। তাহলে দেখো, তোমাকে বলবে না চাকমারা কোথায় বসবাস করে, এই কোশ্চেন তোমাকে কখনো দিবে না, কারণ এটা সবাই আন্দাজে লাগাই দিবে চাকমারা কোথায় বসবাস করে। মূলত দিবে চাকমাদের পারিপার্শ্বিক বিষয়, চাকমাদের প্রধান ধর্মীয় উৎসব কি, চাকমাদের প্রধান পোশাকের নাম কি, প্রধান খাবারের নাম কি, এরা কোন জাতিগোষ্ঠীর কোন বৃহত্তর জাতিগোষ্ঠীর অংশ, হ্যাঁ, এদের ভাষার নাম কি, এই তাদের ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি, এমন পারিপার্শ্বিক তথ্য তোমাকে দিবে। তাহলে তোমার হচ্ছে বাংলাদেশের যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে এবং আন্তর্জাতিক যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সবগুলোই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন এখানে দেখো, উইঘুর থেকে কোশ্চেন আসছে, তোমাকে যদি বলে জুলু উপজাতি কোথায় বসবাস করে, জুলু জুলু উপজাতি কোথায় বসবাস করে? জুলু আফ্রিকাতে বসবাস করে, সাধারণত দক্ষিণ আফ্রিকার দিকে এই উপজাতি থেকে পাওয়া যায়। তারপর সারা বিশ্বের সব থেকে খর্বাকার উপজাতির নাম কি? খর্বাকার মানে যাদের দেহের আকৃতি খুবই ছোট, খর্বাকার উপজাতির নাম হচ্ছে কি? পিগমি। পিগমি পিগমি তাহলে এই যে বিভিন্ন আন্তর্জাতিক বা হচ্ছে বাংলাদেশের বাইরে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস আছে, সেগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং বাংলাদেশের মধ্যে যেগুলো আছে সেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই দুইটা গুরুত্ব দিয়ে পড়লে দেখা যাবে যে একটা কোশ্চেন আমরা ইউনিভার্সিটিতে গিয়ে আনসার করতে পারবো। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, দেখবা সব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের টপিক থেকে কোশ্চেন আসে, এবং সবগুলোর প্রিপারেশন একদম সেম, কারণ কোনো ইউনিভার্সিটি ভিন্ন ধরনের যায় না, এই জাতীয় কোশ্চেনে একই ধরনের কোশ্চেন করে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টপিকটার নাম কি? এই টপিকটার নাম হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী, এই যে এখানে যেটা টপিকের নাম লিখেছিলাম ঠিক সেটা। পরের কোশ্চেনে আসি, বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম কোনটি? তাহলে তোমাদেরকে এর আগে যে বিভিন্ন ক্লাসে আমরা এসেছিলাম, তোমাদের সামনে একটা কথা বলেছিলাম যে একটা বড় টপিকের নাম মনে রাখবা। বড় টপিকটার নাম হচ্ছে নদ নদী, পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ, দ্বীপ উপদ্বীপ। হ্যাঁ, তারপর হচ্ছে সাগর মহাসাগর, সাগর মহাসাগর, মালভূমি সমভূমি, শৈলশিরা। বানানটা একটু ভুল হলো, আমি একটু বানানটা ঠিক করে দিই। এটা হচ্ছে কি? শৈলশিরা। শৈলশিরা প্রণালী, এখানে একটা হাইফেন হবে, শৈলশিরা প্রণালী সহ আরো যা 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 কিছু আছে, যা কিছু আছে। তাহলে দেখো, প্রত্যেকটা প্রাকৃতিক উপাদান, ঠিক আছে? নদ নদী, পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ, সাগর মহাসাগর, মালভূমি সমভূমি, শৈলশিরা প্রণালী, যা কিছু আছে, মানে ন্যাচারাল এলিমেন্টস যা কিছু আছে, এই ন্যাচারাল এলিমেন্টস থেকে একটা কোশ্চেন ইউনিভার্সিটিতে আসবে, একটা কোশ্চেন ইউনিভার্সিটিতে আসবে। ঠিক আছে, এখন তোমার যদি কপাল খারাপ থাকে, তোমার শিফটে নাও আসতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, বাট ধরে রাখো একটা আসবে। ঠিক আছে, যদি কপাল খুব বেশি খারাপ না হয়, জগন্নাথে তো অবশ্যই পাবে, যদি কপাল খারাপ না হয় অন্য ইউনিভার্সিটিতেও পাবে। ঠিক আছে, নদ নদী, পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ, সাগর মহাসাগর, মালভূমি সমভূমি, শৈলশিরা প্রণালী, এটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সবকিছু মিলায় আমরা যখন এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ি। কেমন বিভিন্ন জায়গা থেকে? যখন দেখবো আমরা প্রথম দীক্ষার ক্লাসে মহাদেশ পরিচিতি পড়বো, বিভিন্ন মহাদেশ, ধরো এশিয়া মহাদেশ পড়তেছি, তো এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ নদ নদী, গুরুত্বপূর্ণ পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ সবকিছু তো পড়ে ফেলি। আবার যখন যেই ক্লাসে আমরা আফ্রিকা মহাদেশ পড়তেছি, সেখানে আফ্রিকা মহাদেশের সবকিছু আমরা পড়ে ফেলি। তারপরে আমরা যখন মৌলিক জীবের ভূগোল পাঠ পড়ি, ভূগোল পাঠ থেকে আবার পড়ি, আবার নদ নদীর উপরে আলাদা ক্লাস থাকে, সেখানে গিয়ে আবার পড়ি। তার মানে এই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ি, এবং এই বিভিন্ন জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে। আবার আমাদের জাতীয় বিষয়বলি থেকেও কিন্তু আমরা এই বিষয়গুলো পড়ি। তাহলে কত জায়গা থেকে, আবার প্রাচীন বাংলার ইতিহাস থেকেও পড়ি। কারণ কি? আমাদের যে বর্তমান নদ নদীগুলো, প্রাচীনকালে এদের গতিপথ ভিন্ন ছিল, প্রাচীনকালে এদের নাম ভিন্ন ছিল, তখন আমরা এগুলো পড়ি। তাহলে এই তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পড়বো, এবং এত বেশি পড়বো যে আমাদের মাথায় থাকবে ইনশাল্লাহ। তো এখানে বলছে বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম কি? বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত? এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি জানে যে বুড়িগঙ্গা নদী হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত, এবং এই বুড়িগঙ্গা নদীর তীরেই ঢাকা শহর স্থাপিত হয়েছিল, তাই না? আচ্ছা, এই বুড়িগঙ্গা নদী কোথা থেকে এসেছে? গঙ্গা নদী থেকে এসেছে। গঙ্গা নদীর একটা শাখা হচ্ছে এটা, গঙ্গা নদীর প্রবাহিত একটা শাখা হচ্ছে এই নদী, বুড়িগঙ্গা নদী। এবং এই সময় এক সময় প্রচুর জোয়ার হতো, এই বুড়িগঙ্গা নদীতে একসময় প্রচন্ড জোয়ার হতো, এবং ঢেউয়ের পরিমাণ ছিল অনেক বেশি। যখন ঢাকায় সুলতানি শাসন শুরু হয়, ঢাকায় যখন সুলতানি শাসন শুরু হয়,
তখন এই অঞ্চলের রাজধানী সোনারগাঁও থেকে পরিবর্তন করে ঢাকাতে আনার অন্যতম কারণ ছিল হচ্ছে এই বুড়িগঙ্গা নদী। কারণ বুড়িগঙ্গা নদীর যে বিশাল স্রোত ছিল, এই স্রোত থেকে মুগ্ধ হয়ে মূলত এই সুলতানরা ঢাকাতে রাজধানী স্থাপন করে। কত সালে? 1516 সালে। 1516 সালে। তাহলে কত বছর আগে? তাহলে একবার হিসাব করো, আজ থেকে 500 বছরেরও বেশি সময় আগে ঢাকা এই অঞ্চলের প্রথম রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায়। ঠিক আছে, ঢাকা কতবার রাজধানী হয়েছে সবকিছু আমরা মূল ক্লাসে পড়বো। অনেকবার ঢাকা রাজধানী হয়েছে, অনেকবার রাজধানী থেকে সরে গেছে, সেটা ডিফারেন্ট আলোচনা, আমরা পরবর্তী ক্লাসে দেখবো তখন সেগুলা। আচ্ছা, তো এই বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর প্রতিষ্ঠিত হলো, কিন্তু তখন এই নদীর নাম ঠিক বুড়িগঙ্গা ছিল না। ঠিক আছে, তখন নদীকে বিভিন্ন নামে ডাকা হতো এবং তার মধ্যে একটা ছিল প্রধান নাম, সেই প্রধান নামটাই এখানে জানতে চেয়েছে। অপশনে দেওয়া জোনাই, দোলাই, শীতলক্ষা নাকি তুরাগ। আচ্ছা, তো নামটা কেন বুড়িগঙ্গা হয়ে গেল সেটা নিয়ে একটু কথা বলি। এই যে বুড়িগঙ্গা নদীর তীব্র স্রোত ছিল, এক সময় ধীরে ধীরে এই স্রোত কমে যেতে থাকে। মানুষজন ভাবতে থাকে যে কেন স্রোত কমে যাচ্ছে। দেখা যায় যে এই নদী গঙ্গা নদীর সাথে যে তার যে মেইন কানেকশন সেটা লস্ট হয়ে গেছে। মানে গঙ্গা নদীর মূল স্রোত এখন আর এই নদীতে প্রবেশ করে না, যে কারণে এই নদীর স্রোত কমে যাচ্ছে এবং এর নাম হয়ে যায় বুড়িগঙ্গা। মানে এটার বয়স হয়ে গেছে, এই নদীতে আগের মতো স্রোত কখনোই আসবে না। আচ্ছা, তো এখানে যে চারটা অপশন দেওয়া, জোনাই, দোলাই, শীতলক্ষা, তুরাগ। তুরাগ নদী এখনো তুরাগ নামেই পরিচিত এবং এটা ঢাকা শহর এবং গাজীপুর এই দুইটা জেলা শহরের মাঝে অবস্থিত, ঢাকা এবং গাজীপুর। তুরাগ নদী বাংলাদেশের খুবই পরিচিত নদী। তার কারণ কি? তুরাগ নদী দখল নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং এগুলা নিয়ে পরবর্তীতে কোর্টে মামলাও হয়েছে। এবং এই তুরাগ নদীকে কি করা হয়েছে পরবর্তীতে? তুরাগ নদীকে পরবর্তীতে কোর্ট আলাদা ব্যক্তিত্ব দিয়েছে। ঠিক আছে, জীবিত সত্তা হিসেবে ঘোষণা করেছে। জীবিত সত্তা, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখে নাও। জীবিত সত্তা, জীবিত সত্তা। জীবিত সত্তা মানে কি? এর মানে হচ্ছে এই তুরাগ নদীর আলাদা জীবন আছে বলে স্বীকৃতি দিয়েছে। তুরাগ নদীর আলাদা জীবন আছে বলে স্বীকৃতি দিয়েছে, মানে এটা মানুষের মতোই। ঠিক আছে, ধরো তুমি এখন গিয়ে তুরাগ নদী দখল করলা, কিছুটা জায়গা নিয়ে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলা, তোমার নামে এমনিতেই মামলা হয়ে যাবে। কেন মামলা হয়ে যাবে? কারণ এটা জীবিত সত্তা, এটা মানুষের মতো। এখন তুমি যদি আমাকে এসে ফিজিক্যালি হার্ট করো, মানে আঘাত করো, তোমার এগেনস্টে কি মানে তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে না, কারণ তুমি কোনো ব্যক্তিকে হার্ট করেছো। তো বিষয়টা হয়ে গেছে এমন, তুরাগ এখন হচ্ছে কি একজন ব্যক্তি। তুমি যদি তুরাগ দখল করো, এর কোনো জায়গা দখল করো, তোমার নামে এমনিতেই মামলা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে জীবিত সত্তা। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের কোন নদীকে জীবিত সত্তা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তুরাগ নদী। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির জন্য। গুরুত্বপূর্ণ হলেও এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসেনি খুব বেশি একটা, এর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ যে তোমাদের সময় অ্যাটলিস্ট আসতে পারে। ঠিক আছে, তাহলে তুরাগ নদী হচ্ছে জীবিত সত্তা। বাকি যে তিনটা আছে, জোনাই নদী। জোনাই নদী হচ্ছে আমাদের দেশে যে যমুনা নদী আছে, যমুনা নদীর পূর্ব নাম। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। তাহলে বুড়িগঙ্গার প্রাচীন নাম নিশ্চয়ই জোনাই না, তাহলে এটাও বাদ যাচ্ছে। বাকি থাকতেছে কি দুইটা অপশন, দোলাই নাকি শীতলক্ষা। শীতলক্ষা নদী কোথায় অবস্থিত? শীতলক্ষা নদী হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এবং নারায়ণগঞ্জ জেলাতে প্রচুর পরিমাণে পোশাক শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে শীতলক্ষা নদী। প্রাচীনকালে প্রাচীন ঢাকা কিন্তু বর্তমান ঢাকার সমান না। হ্যাঁ, বর্তমান ঢাকা প্রাচীন ঢাকা এটা সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট। বর্তমান যে মেইন ঢাকা, এটা ঢাকার অংশই ছিল না, এটা ছিল সম্পূর্ণ ঢাকার বাইরের জায়গা। তখনকার ঢাকা ছিল হচ্ছে বর্তমান ঢাকার পুরাতন ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার কিছু অংশ, এটা নিয়ে ছিল তৎকালীন ঢাকা এবং শীতলক্ষা নদী তখন ঢাকার মধ্যেই ছিল। এবং তোমরা জানো ঢাকাই মসলিন নামে বিখ্যাত একটা কাপড় ঢাকাতে প্রস্তুত করা হতো। ঢাকাই মসলিন সুলতানি আমলে ঢাকাই মসলিন নামে বিখ্যাত একটা কাপড় এখানে তৈরি হতো এবং এই কাপড়টা এত সূক্ষ্ম ছিল যে সামান্য একটা আংটির মধ্য দিয়ে কয়েক গজ কাপড় খুব সহজেই বের করে আনা যেত টান দিয়ে, এত সূক্ষ্ম ছিল। আচ্ছা, তো কেন এই কাপড়টা শুধুমাত্র ঢাকায় তৈরি হতো, অন্য কোনো শহরে তৈরি হতো না? এর কারণ ছিল এই কাপড়টা তৈরি হতো শীতলক্ষা নদীর তীরে এবং এই কাপড় তৈরি করার জন্য বাতাসের একটা নির্দিষ্ট আর্দ্রতা দরকার হয় এবং এই আর্দ্রতা পাওয়া যায় তো শুধুমাত্র শীতলক্ষা নদীর তীরে, যে কারণে ঢাকাই মসলিন এইখানে শীতলক্ষা নদীর তীরে তৈরি হতো, বর্তমানে যেটা নারায়ণগঞ্জ জেলাতে। ঠিক আছে, এবং এই শীতলক্ষা নদীর তীরে পরবর্তীতে ধীরে ধীরে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, অনেক পোশাক শিল্প গড়ে উঠেছে। ঠিক আছে, সর্বশেষ যেটা থাকছে সেটা হচ্ছে দোলাই নদী এবং এই দোলাই নদী হচ্ছে বর্তমান বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম। বর্তমান বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে কি? দোলাই নদী।
তাহলে দেখো আমরা অনেকগুলো তথ্য জানতে পেরেছি, সবগুলো তথ্য একটু মনে রাখার চেষ্টা করো। যারা খুব চালাকি স্টুডেন্ট তারা অবশ্যই পরীক্ষা ক্লাসে খাতা নিয়ে আসো, খাতা নিয়ে তথ্যগুলো লিখে নাও। আর যারা কম চালাকি স্টুডেন্ট তারা এখন এসে খাতা নিয়ে লেখা শুরু করো। ঠিক আছে, তুমি জীবনে সবকিছু মনে রাখতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। আমরা মানুষ, ভুলে যাব, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যাতে তুমি ভুলে না যাও এর জন্য একটু লিখে রাখো যেসব বিষয়গুলো ভুলে যাওয়ার মতো। তাহলে এটা টপিক নাম কি? নদ নদী, পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ, সাগর মহাসাগর, মালভূমি সমভূমি, শৈলশিরা প্রণালী, যা কিছু আছে এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে। 4 নম্বর কোশ্চেন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় 10 ডিসেম্বর 1947, 10 ডিসেম্বর 1948, 10 ডিসেম্বর 1950, 24 অক্টোবর 1945। একটা তথ্য দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাদের 1939 থেকে 1945 সাল পর্যন্ত কি হয়, মানব জাতির ইতিহাসে সব থেকে বিভীষিকাময় যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাই না? এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে এই সময়টাতে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পৃথিবীতে মানবাধিকার বলে যে কিছু থাকা উচিত এটা কেউ অনুধাবন করেনি। মানবাধিকার বলে যে কিছু থাকা উচিত, হিউম্যান রাইটস আমরা বলি কি, হিউম্যান রাইটস বলে যে কিছু থাকা উচিত এটা কেউ কখনো অনুধাবন করেনি। ইভেন ডিকশনারিতে হিউম্যান নামে কোনো শব্দই ছিল না। ইংলিশ ডিকশনারিতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত হিউম্যান নামে কোনো শব্দ ছিল না। ডিকশনারিতে এটা পরে অ্যাড করা হয়, তখন শুধুমাত্র ম্যান, ঠিক আছে, ম্যান কথাটা সংযুক্ত ছিল। এবং তখন ওই রাইট নিয়ে সামান্য যে আলোচনা হতো বা অধিকার নিয়ে, সেটা হচ্ছে ম্যানস রাইট। হ্যাঁ, এমন কিছু সামান্য আলোচনা ছিল, কিন্তু হিউম্যান রাইট নিয়ে তেমন কোনো আলোচনাই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা সারা বিশ্বকে নাড়িয়ে দেয়, সারা বিশ্বের যে মানব বিবেক সেইখানে নাড়া দেয়। এত পরিমাণে মানুষ সেখানে হচ্ছে মারা যায়, এত পরিমাণে সৈনিক মারা যায়, এত পরিমাণে শহর ধ্বংস হয়, এত পরিমাণে আর্থিক ক্ষতি হয় যে সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয় এবং সারা বিশ্ব এমন একটা দিকে যাইতে শুরু করে যে আমরা এই ধরনের যুদ্ধে আর কখনো জড়াবো না। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সারা বিশ্বে যত পরিমাণে সামরিক অস্ত্র সরঞ্জাম ছিল, বর্তমান বিশ্বে আরো অনেক বেশি, অনেক শত শত গুণ বেশি সামরিক সরঞ্জাম আছে। কিন্তু তারপরেও এখন আর আগের মতো এত বড় বড় যুদ্ধ কেন সংঘটিত হয় না? তার কারণ সারা বিশ্ব এখন মোটামুটি যুদ্ধ থেকে সবসময় দূরে থাকতে চায়। আর আগে দূরে না, মানে তারা যুদ্ধ করতে চাইতো। তো এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষজন কিভাবে সারা বিশ্বের যুদ্ধ থামানো যায় সেগুলো নিয়ে আলোচনা শুরু করে। মানুষজনের জীবন যে খুবই মূল্যবান একটা জিনিস, এভাবে যুদ্ধ করে জীবন নষ্ট করার জিনিস না, মানুষজন তখন এগুলো অনুধাবন করতে থাকে। তো তখন মানুষজন হচ্ছে হিউম্যান রাইটস এটা সেটা বা হচ্ছে আমাদের যে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের নাগরিক স্বাধীনতা, এইসব বিষয় নিয়ে আলোচনা শুরু করে। তো এই সময়টাতে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়ে যায়, তোমরা জানো 1945-এ জাতিসংঘ প্রতিষ্ঠা হয়ে যায়। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার পর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ কি? হিউম্যান রাইটস। হ্যাঁ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল শব্দের অর্থ কি? সার্বজনীন। সার্বজনীন ঘোষণাপত্র কিসের? মানব অধিকারের। মানব অধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। এটাকে সংক্ষেপে বলা হয় ইউডিএইচআর। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই ইউডিএইচআর এর মধ্যে ছিল দুইটা বিষয়। কি সেই দুইটা বিষয়? সেই দুইটা বিষয় হচ্ছে একটা আইসিসিপিআর আর একটা হচ্ছে আইসিসিপিআর আর একটা হচ্ছে আইসিইএসসিআর। ইএসসিআর, হ্যাঁ ঠিক আছে, ওকে। একটা হচ্ছে আইসিসিপিআর আর একটা হচ্ছে আইসিইএসসিআর। এখন আইসিসিপিআর কি, আইসিইএসসিআর কি, এটা তোমাদের একটু বলি। তোমাদের পরীক্ষাতে ডিরেক্টলি এভাবে আসবে না, একটু এক্সপ্লেন করেই আসবে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমি এক্সপ্লেনটা করে দিই। দেখো, আইসিসিপিআর এর পূর্ণ রূপটা কি? আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, সিতে হচ্ছে কনভেনশন। তোমাদেরকে বলি, যারা খুব চালাকি স্টুডেন্ট খাতা আছে কাছে, আর যারা কম চালাক খাতাটা নিয়ে আসো, বুঝছো, জীবনে সবকিছু মনে থাকবে না। আইসি হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন, এবং পরের সিপিআর এ হচ্ছে অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তাহলে পরেরটা কি হচ্ছে? সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তার মানে আমরা যে ইয়ার কথা বলতেছি, অধিকারের কথা বলতেছি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের কথা বলতেছি। মানবাধিকারের একটা অংশ হচ্ছে কি? সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস।
মানে আমাদের সিভিল রাইটস কোনগুলো, নাগরিক অধিকার। পলিটিক্যাল রাইটস কোনগুলো, আমাদের রাজনৈতিক অধিকার, যেমন আমি ভোট দিতে পারবো, আমাকে কেউ ফোর্স করবে না। হ্যাঁ, তারপরে রাষ্ট্র আমাকে একটা নিরাপত্তা দিবে, আমি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করব, এগুলো হচ্ছে আমাদের পলিটিক্যাল রাইটস, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ঠিক আছে, আচ্ছা। এবার আইসিইএসসিআর কি? আইসিইএসসিআর হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এটা এখানে লেখার জায়গা নেই, আমি এই সাইডে লিখতেছি। হ্যাঁ, এটা এটা আমি এইদিকে লিখতেছি, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। তাহলে এর অর্থটা কি হচ্ছে? এর অর্থ হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। তাহলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা মানবাধিকারের আন্তর্জাতিক সার্বজনীন ঘোষণাপত্র বা ইউডিএইচআর, তার দুইটা অংশ। একটা হচ্ছে আইসিসিপিআর। আইসিসিপিআর হচ্ছে কি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার, এবং আইসিইএসসিআর হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের পুরা থিওরি। ঠিক আছে, এখন এইটা কত সালে দেওয়া হয় বা জাতিসংঘের সাধারণ পরিষদে কত তারিখে গৃহীত হয়? ইউডিএইচআর বললে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে 1948। ইউডিএইচআর 1948, এভাবে একদম ডিরেক্ট মনে রাখবা। ইউডিএইচআর 1948। ঠিক আছে, আমরা বিভিন্ন মনে রাখি না। জাতিসংঘ মানে 1945 সালে প্রতিষ্ঠিত, মানে মাথায় চলে আসে না অটো। বাংলাদেশ স্বাধীন হয়েছে মানে 1971 সাল, বা ভারত ভাগ হয়েছে মানে হচ্ছে 1947 সাল। তো এইসব তারিখগুলো আমাদের, সালগুলো অটো মাথায় চলে আসে না। ঠিক এভাবে তোমাদের অটো মাথায় রাখতে হবে, ইউডিএইচআর মানে 1948 সাল, মানে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র মানে হচ্ছে 1948 সাল। এখন এখানে অপশন দেখো, 10 ডিসেম্বর 1947, 10 ডিসেম্বর 1948, 10 ডিসেম্বর 1950, 24 অক্টোবর 1945। আচ্ছা, 24 অক্টোবর 1945 হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠার জন্য এই তারিখটা হচ্ছে বিখ্যাত, জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে এর জন্য তারিখটা বিখ্যাত। বাকি যে তিনটা আছে 1948 যখন লিখে দিয়েছি, তোমরা বুঝতে পারতেছো যে উত্তর হবে নিশ্চয়ই 10 ডিসেম্বর 1948। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। এখন এই 10 ডিসেম্বর এই তারিখটা আলাদা একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স আছে? সেটা হচ্ছে 10 ডিসেম্বর হচ্ছে কি দিবস বলো তো? 10 ডিসেম্বর কি দিবস তোমরা জানো এটা? 10 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার দিবস, মানবাধিকার, হ্যাঁ, মানবাধিকার দিবস। এটা হচ্ছে 10 ডিসেম্বর। তাহলে কেন 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হয়েছে এটা তোমরা এখন বুঝতে পারছো। কারণ 10 ডিসেম্বর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে, কোথায় এটা? জাতিসংঘের সাধারণ পরিষদে। মনে রাখবা, জাতিসংঘে কোনো বিল পাস করতে গেলে সাধারণ পরিষদে পাস করতে হয়। সাধারণ পরিষদের মেম্বার পৃথিবীর সব দেশ, এইখানে পাস করতে হয় জাতিসংঘের সাধারণ পরিষদে বা জেনারেল অ্যাসেম্বলি যেটাকে বলে, জেনারেল অ্যাসেম্বলি। জাতিসংঘের টোটাল অঙ্গ সংস্থা কয়টা? প্রধান অঙ্গ সংস্থান হচ্ছে 6টা, তার মধ্যে প্রধান হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। তাছাড়া সিকিউরিটি কাউন্সিল, ইকোসক, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ট্রাস্টিশিপ এবং সেক্রেটারিয়েট, এই 6টা হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা। জাতিসংঘ পার্টে আশা করি হচ্ছে তোমাদেরকে এটা পড়ানো হয়েছে আমাদের ট্রায়াড মিশনের ক্লাস এবং মূল ক্লাসে পড়ানো হবে। আচ্ছা, তাহলে 10 ডিসেম্বর কেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হলো? কারণ এই তারিখেই সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এসেছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে। ফাইন, তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? এটা টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এটা হচ্ছে টপিকের নাম। টপিকের নাম লেখার আর কোনো জায়গা নাই, তোমরা একটু লিখে নাও। জাতিসংঘ থেকে কোশ্চেন ইউনিভার্সিটি করবে। 4টা কোশ্চেন চলে গেল। 5 নম্বর কোশ্চেনে বলছে 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত? 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট, বাগেরহাট জেলাতে অবস্থিত, বাগেরহাট জেলাতে অবস্থিত। তো 60 গম্বুজ মসজিদ মাথায় আসলে অনেকে ভাবে যে 60 মানে হচ্ছে 60, এই 60 না, 60 শব্দের অর্থ 60 না। খান জাহান আলী প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? 60 গম্বুজ মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন? নামটা মনে রাখতে হবে অবশ্যই, খান জাহান আলী। খান জাহান আলী। খান জাহান আলী কি জন্য বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, সুফি বা পীর। হ্যাঁ, তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, সুফি বা পীর। তিনি এই খুলনা অঞ্চল বা হচ্ছে বাগেরহাট অঞ্চলে ধর্ম প্রচার করতেন এবং তার নামে অনেক মিথ বা অনেক লেজেন্ডারি বা হচ্ছে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে। তিনি খালি হাতে বাঘ শিকার করতে পারতেন, তিনি বাঘকে শিকারী প্রাণীতে পরিণত করতে পারতেন, তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন সহ অনেক মিথ বা অনেক লেজেন্ডারি তার নামে কি আছে?
প্রচলিত আছে। আচ্ছা, তো তিনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেন এবং এই 60 হচ্ছে একটা আঞ্চলিক শব্দ। ওই সময় যে সময়ে 60 গম্বুজ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে ওই সময়কার একটা আঞ্চলিক শব্দ হচ্ছে 60। আচ্ছা, এই 60 শব্দের আঞ্চলিক প্রতিশব্দ হচ্ছে বহু। 60 শব্দের বর্তমান প্রতিশব্দ হচ্ছে কি বহু। বহু মানে কি অনেক, তার মানে 60 গম্বুজ মানে হচ্ছে অনেক গম্বুজ। ঠিক আছে, 60 শব্দের অর্থ হচ্ছে বহু, 60 গম্বুজ শব্দের অর্থ হচ্ছে বহু গম্বুজ। তাহলে বহু গম্বুজ মানে যেটা 60 মানে 60টাই হবে যে গম্বুজ, এর তো কোনো মানে নাই, তাই না? এটা কিন্তু 60 না, 60 60 উচ্চারণটা এমন হবে। আচ্ছা, তাহলে এই বহু গম্বুজ এক্সাক্ট কত আমরা দেখি। এইখানে যে গম্বুজ সংখ্যা তার এক একটা কলামে আছে 11টা করে গম্বুজ। এক একটা কলামে কয়টা করে গম্বুজ আছে? কলাম মানে হচ্ছে এই পিলার না, আমি বোঝাচ্ছি, মানে এই যে এইভাবে এইভাবে হচ্ছে 11টা করে তার হচ্ছে গম্বুজ আছে। এবং এইদিকে এক একটা রোতে 7টা করে গম্বুজ আছে। এক একটা রোতে 7টা করে, এক একটা কলামে 11টা করে। মানে কলাম মানে পিলারের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে এই দিকে এবং এই দিকে। এটা হচ্ছে টোটাল মসজিদের স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল মসজিদের স্ট্রাকচার। এইদিকে 11টা করে গম্বুজ, এইদিকে 7টা করে গম্বুজ। তাহলে 11 গুণ 7 77টা গম্বুজ হলো। এবং এই 4টা কর্নারে তোমরা যদি প্রাচীন স্থাপত্যগুলো দেখো, দেখবা সব সময় 4টা কর্নারে খুবই মোটা মোটা খিলান বা গম্বুজ বা পিলার এগুলো দেওয়া থাকে। তাহলে এই এই প্রত্যেকটা খিলানে একটা করে আলাদা গম্বুজ, একটা করে আলাদা, তার মানে কয়টা হচ্ছে? 4টা। তাহলে 77 যোগ 4 সমান 81টা গম্বুজ হচ্ছে। টোটাল কয়টা হচ্ছে? 81টা গম্বুজ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে 81টা গম্বুজ। তাহলে এটা টপিক হচ্ছে বিভিন্ন প্রাচীন স্থাপত্য। ঠিক আছে, বিভিন্ন প্রাচীন স্থাপত্য থেকে কোশ্চেন হবে, প্রাচীন স্থাপত্য। এখন তোমাদের যদি কোশ্চেন করে যে তারা মসজিদ কোথায় অবস্থিত, তোমাদের কি করতে হবে? উত্তর করতে হবে না? তারা মসজিদ ঢাকাতে অবস্থিত। তারা মসজিদ কে প্রতিষ্ঠা করছে? অনেকে বলে শায়েস্তা খান, কিন্তু এটা মূলত শায়েস্তা খানের ছেলে প্রতিষ্ঠা করছে। সহ তোমাকে হচ্ছে যদি বলে যে বাঘা মসজিদ কোথায় অবস্থিত, রাজশাহীতে অবস্থিত। তারপর এই যে বিভিন্ন ধরনের কোশ্চেন, ঠিক আছে, তোমাকে কি করতে হবে? উত্তর করতে হবে। বিভিন্ন প্রাচীন স্থাপত্য তোমাকে একটু জানতে হবে, কে প্রতিষ্ঠা করছে, কোথায় অবস্থিত, কোন সময় প্রতিষ্ঠিত, এর আলাদা সিগনিফিকেন্স কি, এই কথাগুলো মনে রাখলেই হবে। 6 নম্বর কোশ্চেন, স্টিভ চ্যান ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? খুবই সুন্দর একটা কোশ্চেন। মানে এটা হচ্ছে বাংলাদেশের যত মানুষ আছে, আমি মনে করি বাংলাদেশে এই পর্যন্ত জন্মগ্রহণকারী যতজন ব্যক্তি আছেন তার মধ্যে যারা খুব ভালো মানে কিছু পৃথিবীকে দিয়েছেন, তার মধ্যে এই ব্যক্তিটা, মানে বাংলাদেশে এই ব্যক্তিটা, সে কে এটা আমাদেরকে জানতে হবে। যদিও তিনি খুব বেশি পরিচিত না বাংলাদেশে, যদিও তাকে কি করা দরকার ছিল? মূলত পরিচিত করানো দরকার ছিল। মানে বুঝতে পারতেছে, ইউটিউবের মতো একটা সাইট যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি আসলেই সারা বিশ্বে একজন খুবই রেপুটেড, আমি বলবো প্রযুক্তিবিদ। হ্যাঁ, কিন্তু তাকে বাংলাদেশে খুব বেশি পরিচিত করানো হয়নি। সে কি আমরা দেখব, স্টিভ চ্যান ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন। তোমরা যখন ইউটিউবে ঢুকো, এমনিতে নর্মালি তো আমরা ইউটিউব অ্যাপ ডাউনলোড করে রাখি ফোনে, ক্লিক করি ইউটিউবে ঢুকে যাই। কিন্তু তুমি যদি কখনো তোমার ফোন দিয়ে ওয়েবের মাধ্যমে মানে ক্রোম ব্রাউজারে গিয়ে তারপর ইউটিউবে ঢুকো, বা ল্যাপটপে ডিরেক্ট হচ্ছে সার্চ দিয়ে ইউটিউব সার্চ, তারপর যদি হচ্ছে ইউটিউবে ঢুকো, ডিরেক্টলি তার ইউটিউবে চলে যায় না, প্রথমে হচ্ছে তোমার ওয়েবের অ্যাড্রেস দেয়, সেখানে ক্লিক করে তারপর ঢুকতে হয়। তো দেখবা ওই ওয়েবের অ্যাড্রেসের নিচে 3 জনের নামে লেখা থাকে যেটা কে প্রতিষ্ঠা করছে। তো জীবনে যে একবার হচ্ছে এইভাবে ইউটিউবে গেছো, সে নিশ্চয়ই তার নামটা পড়েছো, একবার হইলেও পড়েছো। সে কে? নামটা খুবই কমন, যারা এইভাবে ঢুকেছে তারা প্রত্যেকে দেখেছে, এবং আমি তো মানে মাঝে মাঝেই দেখি এর নামটা, মানে ওই ইউটিউবে ওই ওয়েব লিঙ্কের মাধ্যমে গেলেই এই নামটা সবার সামনে চলে আসে। এটা দেখো, বাকি অপশনগুলোতে এক্সপ্লেন করার সুযোগ নাই। ঠিক আছে, এটা এক্সপ্লেন করার মতো অপশন না, খুবই অবজেক্টিভ কোশ্চেন, শুধু উত্তরটাই আমরা বাছাই করতে পারবো। সঠিক উত্তর হচ্ছে জাভেদ করিম। জাভেদ করিম সঠিক উত্তর কে? সঠিক উত্তর হচ্ছে জাভেদ করিম। জাভেদ করিম হচ্ছে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু কোশ্চেন তোমাদেরকে বলি, এই কোশ্চেন আমি উত্তর বলে দিব না, তোমরা বাসা একটু নিজ স্টাডি করবা। যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ারের স্থপতিকে? এই কোশ্চেনগুলো তোমরা বাসায় অ্যানালাইসিস করবা। যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ারের স্থপতিকে, একজন বাংলাদেশি। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে, বুঝছো, পরীক্ষাতে আসার মতো কোশ্চেন। সিয়ার্স টাওয়ারের স্থপতিকে? সিয়ার্স টাওয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলোর মধ্যে হচ্ছে একটা, এবং সেই বিল্ডিং এর প্রধান স্থপতি হচ্ছেন একজন বাংলাদেশি। তার মানে কি বিষয়গুলো আমাদের জন্য খুবই গর্বের না? এইটা বাসায় তোমরা স্টাডি করবা, মানে তোমাদের একটু পড়ালেখার কাজ দিই। কোশ্চেন হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ার, সিয়ার্স টাওয়ার, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ার এর স্থপতিকে, স্থপতিকে, হ্যাঁ, এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাসায় একটু নিজে স্টাডি করবা। তোমরা তো স্টাডি করবো না, ডিরেক্ট গুগল করবা, ঠিক আছে, গুগলই করো, তাও তথ্যটা তো জানতে পারবা, একটা বিষয় নিয়ে পড়ালেখা হবে, সিয়ার্স টাওয়ারটা কি দেখতে পারবা, ঠিক আছে, দেখা উচিত তোমাদের। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আসছে আইসিটি থেকে, তথ্য প্রযুক্তি থেকে, তথ্য প্রযুক্তি থেকে এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, দিনাজপুরের পুরাতন নাম কি? গন্ডোয়ানা ল্যান্ড, ফতেহাবাদ, বরেন্দ্রভূমি নাকি সুবর্ণগ্রাম? দেখো, সুবর্ণগ্রাম আমাদের যে বর্তমান সোনারগাঁও, বর্তমান যে সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলার যে সোনারগাঁও, একটা বিখ্যাত জায়গা, প্রাচীন সুলতানি আমলের বাণিজ্যিক রাজধানী, বা একসময় রাজধানীও ছিল সোনারগাঁও। এই সোনারগাঁওয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম, যেখানে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর, লোকশিল্প জাদুঘর অবস্থিত, ঠিক আছে, লোকশিল্প জাদুঘর অবস্থিত কোথায়? সোনারগাঁওয়ে, ঠিক আছে। এই সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল হচ্ছে সুবর্ণগ্রাম। বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহীর পূর্ব নাম, রাজশাহীর পূর্ব নাম। তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, বরেন্দ্র নাম যেখানে দেখবা ধরে নিবা সেটাই রাজশাহী, বরেন্দ্র মানেই রাজশাহী। বরেন্দ্র হচ্ছে রাজশাহী এই অঞ্চলের প্রাচীন জনপদ, বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত, বরেন্দ্রভূমি বলতে রাজশাহীকে বোঝায়, বরেন্দ্র মানেই রাজশাহী, অন্য কোনো অপশন কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। আচ্ছা, ফতেহাবাদ হচ্ছে আমাদের যে বর্তমান ফরিদপুর জেলা, বর্তমান ফরিদপুর জেলা, ফরিদপুর জেলার পূর্ব নাম, ফরিদপুর জেলার পূর্ব নাম হচ্ছে ফতেহাবাদ, মানে গ্রেটার ফরিদপুর, ঠিক আছে। মানে বর্তমান যে একটা ফরিদপুর জেলা, এটা না গ্রেটার ফরিদপুর, মানে তখন তো ফরিদপুর হচ্ছে অনেক বড় ছিল, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ যেগুলো নিয়ে হচ্ছে গ্রেটার ফরিদপুর ছিল। এই গ্রেটার ফরিদপুরের নাম কি ছিল আগে? ফতেহাবাদ, ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ থাকতেছে গন্ডানা ল্যান্ড, তার মানে কি এটা এক্সপ্লেন করা লাগতেছে না, এটা দিনাজপুরের পূর্ব নাম, তোমরা খুব সহজেই বুঝে যাচ্ছ। তাহলে বিভিন্ন ভৌগোলিক উপনাম, বিভিন্ন ভৌগোলিক উপনাম, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ভৌগোলিক, বিভিন্ন ভৌগোলিক উপনাম থেকে কি হয়? উপনাম থেকে কোশ্চেন হয় বা হয়েছে এবং হবে। 8 নম্বর কোশ্চেন, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন, উগান্ডা, কঙ্গো নাকি দক্ষিণ সুদান? খুবই অবজেক্টিভ কোশ্চেন, বাকি অপশন এক্সপ্লেন করার সুযোগ নাই। আচ্ছা, তো দেখো সঠিক উত্তরটাই বলে দিই, যেহেতু এটা এক্সপ্লেন করার সুযোগ নাই তারপর এক্সপ্লেন করি। দেখো, সিয়েরা লিওন সঠিক উত্তর তোমরা জানো, সিয়েরা লিওন হচ্ছে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন তাদের কি হচ্ছে রাষ্ট্রভাষা নাই? আছে, তাদের বর্তমান রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংলিশ, হ্যাঁ, তারা মূলত ইংলিশকেই অফিস আদালতের ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং অফিস আদালতে সবই ইংলিশেই তাদের কার্যক্রম চলে। এবং তাদের যে মাতৃভাষা, তাদের মাতৃভাষার নাম হচ্ছে ক্রিও। তাদের মাতৃভাষার নাম কি? মাতৃভাষার নাম হচ্ছে ক্রিও, ক্রিও, হ্যাঁ, মাতৃভাষার নাম হচ্ছে ক্রিও। এখন এই সিয়েরা লিওনে ক্রিও ছাড়াও আরো প্রায় 20টা ভাষা প্রচলিত আছে, আরো প্রায় 20টা ভাষা প্রচলিত আছে। এখন যে বিষয়টা হয়, সিয়েরা লিওনে দীর্ঘদিন ধরে সামরিক সংঘাত চলতে থাকে। তাদের যে সরকার এবং যে সামরিক বাহিনী এবং বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের মধ্যে কি হয়? একটা কনফ্লিক্টিং অবস্থা চলতে থাকে এবং এখানকার শান্তি বিনষ্ট হয়। তোমরা জানো যে কি হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিভিন্ন দেশে সামরিক বাহিনী প্রেরণ করে এবং সেখানে শান্তি স্থাপন করে। তো এই সিয়েরা লিওনে প্রচুর পরিমাণে জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী সেটা প্রেরণ করা হয় এবং দীর্ঘদিন এই শান্তিরক্ষা বাহিনী সেখানে অবস্থান করে, খণ্ড খণ্ড যুদ্ধ হয় এবং তাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠী, আর্মি এবং ক্ষমতাসীন সরকার, তাদের মধ্যে দ্বন্দ্ব সেটা এক সময় জিরো হয়ে যায়। তো ওই শান্তিরক্ষা মিশনগুলোতে যেসব সেনাবাহিনী গিয়েছিল তার অধিকাংশই গিয়েছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ আর্মি থেকে ওইখানে গিয়েছিল। তো এই বাংলাদেশ আর্মির এই বিশাল কৃতিত্বকে তারা সম্মান জানিয়ে সিয়েরা লিওনের এই ইংরেজি যে দাপ্তরিক ভাষা, ইংরেজির পাশাপাশি বাংলাকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এখন দাপ্তরিক কোনো কাজে বাংলা ভাষা তারা ব্যবহার করে, কিন্তু মূল ভাষা হচ্ছে কি ইংলিশ। এখন কেন তারা দিল ক্রিয়কে, কেন তারা অফিস আদালতের ভাষা করলো না? ক্রিয় তাদের মাতৃভাষা। মূলত এই মাতৃভাষাটা সিয়েরা লিওনের মানুষজন প্রায় ভুলতে বসেছে, প্রায় ভুলতে বসেছে। কেন ভুলতে বসেছে?
কারণ সিয়েরা লিওনে অনেক জাতিগোষ্ঠীর লোক আছে, অনেক জাতিগোষ্ঠীর লোক, এবং তাদের সবার ভিন্ন ভিন্ন মাতৃভাষা আছে। তো দেখা গেছে যে দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে এই জাতিগোষ্ঠীগুলো সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সবাই সবার মতো নিজ ভাষায় প্রচলন করা শুরু করেছে। যেই কারণে ক্রিয়োকে তারা জাতীয় পর্যায়ে ভাষা হিসেবে আনতে পারেনি, যেই কারণে তারা ইংলিশকে এনেছে এবং বাংলা ভাষাকে আলাদা সম্মান দিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা সম্মান দেখায়। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা কোশ্চেন। হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা কোশ্চেন। তাহলে দেখো আমরা এই শিফটের যে 8টা এমসিকিউ ছিল, 8টা এমসিকিউ সলভ করে ফেলেছি। টপিকগুলোর নাম দেখি: বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, উপজাতি, নদ নদী, পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ, সাগর মহাসাগর, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থান ওই যে স্থাপনা যেটা দেখলাম সেটা, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, বিভিন্ন স্থানের পূর্ব নাম, আন্তর্জাতিক বিষয়াবলী। 8টা কোশ্চেন এসেছে 8টা টপিক থেকে, 8টা কোশ্চেন 8টা ডিফারেন্ট টপিক। ঠিক আছে, তার মানে যেটা বললাম যে অ্যাটলিস্ট 6টা টপিক এবং সর্বোচ্চ 8টা টপিক থেকেই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় 8টা কোশ্চেন করবে। আচ্ছা, আমাদের সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স চালু হয়েছে তোমরা জানো, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো আমাদের কোর্স সম্পর্কে। আমাদের সি ইউনিটের একটা পোস্টার এখানে দেওয়া আছে, কারা পড়াবেন সেখানে: মোহাম্মদ ইয়াসিন শেখ পড়াবেন হিসাব বিজ্ঞান ফিনান্স, ইমামুল রিয়াদ পড়াবেন ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। তাছাড়া বাংলা ইংরেজির জন্য আমাদের যে নিয়মিত মেন্টার্স প্যানেল তারাই থাকবেন: আব্দুল্লাহ মাহফুজ, তন্ময় সরকার, আশরাফুল আলম সাগর, রিয়াসাত রানা এবং সাকিব হুসাইন। আর এনারা হচ্ছেন জেনারেল যে পার্টগুলো আছে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ, সেগুলো পড়াবেন। এবং আমাদের এই কোর্সে কি কি থাকছে: 180 প্লাস লাইভ ক্লাস, 230 প্লাস লাইভ এক্সাম, সম্পূর্ণ জুমে ক্লাস, ডাউট সলভ 24/7, ওয়েব অ্যাপে সবকিছু নিয়ন্ত্রণ, রেকর্ডেড ক্লাসের সুবিধা তোমাদের জন্য থাকছে, সকল ভার্সিটির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি, এবং সাথে একটা আমাদের যে প্রিমিয়াম টি শার্ট, যে টি শার্ট আমি পরে আছি, এই ধরনের একটা টি শার্ট তোমরা গিফট হিসেবে পাবে। আচ্ছা, তাহলে আমরা শিফট 2 সলভ করব। গত বছর যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে তার শিফট 2 এর কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন: জলবায়ু পরিবর্তন বিষয়ক COP28 কোথায় অনুষ্ঠিত হয়? জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা সম্মেলনের নাম হচ্ছে COP28। তাহলে COP28 কিসের নাম? COP28 হচ্ছে সম্মেলনের নাম। এই সম্মেলনে কি হয়? এই সম্মেলনে সারা বিশ্বের সব দেশগুলো পার্টিসিপেট করে এবং সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন জনিত যে ধরনের চ্যালেঞ্জগুলো সামনের দিনগুলোতে আসতে যাচ্ছে সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় এবং বিভিন্ন দেশ এখানে ফান্ড হিসেবে টাকা প্রদান করে জলবায়ু পরিবর্তনগত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা করার জন্য। প্রত্যেক বছর এটা অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছর। এই COP20 বা হচ্ছে কপ সম্মেলন, এই কপের পূর্ণরূপ কি? কপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ। কনফারেন্স অফ দ্য পার্টিজ। তাহলে এটা তো কোনো সংগঠন না, এটা একটা কনফারেন্সের নাম, এটা একটা সম্মেলনের নাম। তাহলে কোন ম্যান্ডেটে এই হচ্ছে কনফারেন্সটা চলে? সেটা হচ্ছে প্রথম যখন দ্য আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওতে দ্য আর্থ সামিট 1997 সালে যখন আর্থ সামিট অনুষ্ঠিত হয়, তারপর থেকে প্রত্যেক বছর সেখানে সিদ্ধান্ত হয় এই কপ সম্মেলন বা কনফারেন্স অফ দ্য পার্টিস প্রত্যেক বছর অনুষ্ঠিত হতে হবে। তাহলে এখন দেখো যে 1997 সালে প্রথম সিওএফ বা হচ্ছে সিওপি কপ সম্মেলন হয়েছে এবং 2024-এ, তার মানে 28তম হবে। 97 সহ কাউন্ট করতে হবে তোমাকে, 97, 98, 99, 2000, মানে 2000 সালের পর্যন্ত 4টা এবং 24 সাল পর্যন্ত 24টা, মানে 28টা। 2024 সালেরটা হয়েছে কত সালে? 2024 সালেরটা মূলত হচ্ছে 2023-এর ডিসেম্বরে, বুঝছো? 2023-এর ডিসেম্বরে হয়ে গেছে। তো 2023-এর ডিসেম্বরে কোথায় সেটা হয়েছে? অপশন দেখি: সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত নাকি যুক্তরাষ্ট্র। এগুলো একদমই অবজেক্টিভ, মানে বাকিগুলো কেন সঠিক উত্তর না এটা বলার কোনো সুযোগ নাই। সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে COP28 সম্মেলন 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। কখন সেটা? 2023-এর ডিসেম্বরে। এটা হয়েছে হচ্ছে 2023-এর ডিসেম্বর মাসে, 2023-এর ডিসেম্বর মাসে। ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে এই দুবাইকে একটা দেশ মনে করো, আসলে দুবাই কোনো দেশ না। দুবাই হচ্ছে একটা শহর শুধুমাত্র। সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব এমিরেটস, হ্যাঁ, ইউনাইটেড আরব আমিরাটস বা ইউএই, এইটা হচ্ছে মূলত একটা দেশের নাম। ইউএই হচ্ছে একটা দেশের নাম।
যে আরব দ্বীপ আছে, আরব দ্বীপেরই একটা দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস, ইউএই, এবং এই দেশের রাজধানী হচ্ছে আবু ধাবি। এই দেশের রাজধানীর নাম কি? এই দেশের রাজধানীর নাম হচ্ছে আবু ধাবি, হ্যাঁ। এবং এই দেশের সব থেকে বড় শহরের নাম হচ্ছে দুবাই। তাহলে দুবাই হচ্ছে শুধুমাত্র একটা শহরের নাম, এটা কোনো দেশের নাম না, কোনো রাজধানীর নাম না, কিছুই না। তাহলে এটা বুঝতে পারছো? দুবাই, আবুধাবি এবং শারজা নামে এই দেশের আরেকটা গুরুত্বপূর্ণ শহর আছে, শারজা। শারজা, দুবাই, আবুধাবি, এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শহর এই হচ্ছে এই দেশটাতে। এই দেশে মূলত তিনটা প্রদেশ আছে, বুঝছো? মানে এটা তো সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত মানে কি? অনেকগুলো প্রদেশকে একসাথে সংযুক্ত করে। যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড মানে কি? অনেকগুলো স্টেটকে তারা কানেক্ট করেছে। ইউকে, ইউনাইটেড কিংডম, মানে ওইখানেও অনেকগুলো স্টেটকে তারা কানেক্ট করেছে। যেমন ওখানে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এই চারটা দেশ মিলাই হচ্ছে ইউকে। আয়ারল্যান্ড পুরাটা না, মূলত নর্দার্ন আয়ারল্যান্ড শুধুমাত্র। তার মানে ওইখানে চারটা স্টেট মিলে যে হচ্ছে ইউকে হয়েছে, 50টা স্টেট মিলে যে ইউএসএ হয়েছে, এইখানে তেমন তিনটা স্টেট বা তিনটা আমিরাত মিলে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস। এখানে মূলত হচ্ছে তিনটা স্টেটের রাজধানী, একটা হচ্ছে শারজা, একটা আবুধাবি, একটা দুবাই, তিনটা স্টেটের রাজধানী এবং কেন্দ্রীয় রাজধানী হচ্ছে আবুধাবি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম। এবং এটা হচ্ছে পরিবেশ বিষয়ক, হ্যাঁ, পরিবেশ টপিক থেকে আসা বিভিন্ন পরিবেশ বিষয়ক সম্মেলন, চুক্তি, এইসব বিষয় থেকে দেখবা কোশ্চেন হয় এবং হয়েছেও। 2 নম্বর কোশ্চেন, ওডিসি মহাকাব্যের রচয়িতা কে? ওডিসি মহাকাব্যের রচয়িতা কে? আচ্ছা, অপশন দা, হেরোডোটাস, হোমার, ফেরদৌসি নাকি হাফিজ? আচ্ছা, হেরোডোটাস কি জন্য বিখ্যাত? তিনি হচ্ছেন ইতিহাসের জনক। তিনি হচ্ছেন ইতিহাসের জনক। তিনি একজন গ্রিসের নাগরিক ছিলেন। তোমরা জানো প্রাচীন গ্রিসে অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে এবং তিনি মূলত গ্রিস ওই সময়ে বিভিন্ন দিকে খুবই রিচ ছিল। কেমন? গ্রিসের যে এথেন্স নামে যে প্রদেশটা ছিল বা শহরটা ছিল, এই এথেন্স শহর ছিল জ্ঞান বিজ্ঞানের তীর্থভূমি। এখানে অনেক বিখ্যাত জ্ঞানী মানুষের জন্ম হয়েছে। তোমরা দেখবা এই যে অ্যারিস্টটল, প্লেটো, এদের সবার জন্ম তো কোথায়? গ্রিসে, এথেন্সে। তো অ্যাথেন্সে ওই সময় অনেক বিখ্যাত, অনেক আরো অনেকে আছে, আর্কিমিডিস, পিথাগোরাস, হেরোডোটাস, অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে অ্যাথেন্সে। তো মূলত অ্যাথেন্সের মানুষজন জ্ঞান বিজ্ঞান চর্চা করত। এবং আরেকটা শহর সেখানে ছিল, তার নাম হচ্ছে স্পার্টা। স্পার্টা, এই স্পার্টা ছিল মূলত একটা সামরিক নগরী। কেমন? ওইখানে সবাই যুদ্ধ করত, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাইকে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ দিতে হতো এবং সব সময় তারা যুদ্ধে ব্যস্ত থাকতো। যে কারণে এই প্রদেশটার অর্থনৈতিক অবস্থা খুবই বাজে ছিল। আর অ্যাথেন্স ছিল খুবই সুন্দর সাজানো গোছানো একটা শহর। তো অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে যায় এর জন্য, ঠিক আছে? দুইটা একদম দুই ধরনের কালচারের শহর, পাশাপাশি অবস্থিত। এই দুইটার মধ্যে মাঝে মাঝে যুদ্ধ লেগে যাইতো, দ্বন্দ্ব লেগে যাইতো। তো অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়, খুবই ভয়াবহ। এবং এই যুদ্ধের কাহিনী হেরোডোটাস তিনি লিখে রাখেন, কিভাবে কিভাবে যুদ্ধটা ঘটলো। এবং এটাই সারা বিশ্বে প্রথম কোনো লিখিত দলিল, ইতিহাসের উপরে কোনো বিখ্যাত ঘটনার উপরে প্রথম লিখিত দলিল। যেই কারণে হেরোডোটাসকে কি বলা হয়? হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। কিন্তু তিনি তো আধুনিক যে ইতিহাসের ধারণা, সেই ধারণা তিনি দেন নাই। আধুনিক ইতিহাসের ধারণা কে দিয়েছেন? আধুনিক ইতিহাসের জনক হচ্ছেন লিওপোল্ড, লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে হচ্ছেন আধুনিক ইতিহাসের জনক। তিনি হচ্ছেন কি? আধুনিক ইতিহাসের জনক। আধুনিক আধুনিক ইতিহাসের আধুনিক ইতিহাসের জনক হচ্ছেন লিওপোল্ড ফন র্যাঙ্কে। আর ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। হাফিজ, হাফিজ হচ্ছেন কি? ইরানের মহাকবি, তাই না? ইরানের মহাকবি হাফিজ, ইরানের মহাকবি হাফিজ। তার যে বিখ্যাত, তাকে হচ্ছে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বুলবুল, বুলবুলে সিরাজ, বুলবুলে সিরাজ। অর্থাৎ তিনি ইরানের সিরাজ শহরে জন্মগ্রহণ করেন, যে কারণে তাকে বুলবুলে সিরাজ বা সিরাজের বুলবুল এই নামে ডাকা হয়। তাকে হাফিজ সিরাজি এই নামেও ডাকা হয়, তাকে হাফিজ সিরাজি নামেও ডাকা হয়। তার বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে তাফসিম। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি? তাফসিম। এই গ্রন্থটার নাম তোমরা মনে রেখো, বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে তাফসিম, তার বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, এবার আসতেছে কি? হোমার এবং ফেরদৌসি। আচ্ছা, ফেরদৌসি কি নামে বিখ্যাত? বিখ্যাত মহাকবি ফেরদৌসি, তিনিও ইরানে, তাই না? তিনিও ইরানের এবং তিনি বিখ্যাত হয়েছেন শাহনামা কাব্যগ্রন্থের জন্য। শাহনামা, শাহনামা কাব্যগ্রন্থের জন্য তিনি বিখ্যাত। আচ্ছা, তো এই শাহনামা কাব্যগ্রন্থ লেখার একটা খুবই করুণ কাহিনী আছে। সেটা হচ্ছে
ওই সময় যিনি শাসক ছিলেন, হ্যাঁ, ইরানের যে শাসক ছিলেন, তিনি তাকে মহাকবি ফেরদৌসিকে ডেকেছিলেন তার হচ্ছে রাজসভাতে ডেকে তিনি বলেছিলেন যে তার রাজ্যের যত গুরুত্বপূর্ণ ইতিহাস আছে, গুরুত্বপূর্ণ ঘটনা আছে, তার মানে একদম মানে তার শাসনামল, তাদের বংশের শাসনামলের প্রাচীন ইতিহাস সবকিছু নিয়ে একটা মহাকাব্য লেখার জন্য। হ্যাঁ, এবং তিনি যদি মহাকাব্য লিখতে পারেন তাহলে এই মহাকাব্যের প্রত্যেকটা চরণের জন্য, প্রত্যেকটা লাইনের জন্য তাকে একটা করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে, প্রত্যেকটা চরণের জন্য। তো এর ফেরদৌসি খুব বেশি আকর্ষিত হন। তোমাকে যদি বলা হয় যে তুমি একটা কবিতা লেখো, প্রত্যেকটা লাইনের জন্য তোমাকে $1 দেওয়া হবে, তুমি কি খুব আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে লিখবা না? তো ফেরদৌসি এমন আগ্রহ নিয়ে লিখছে এবং বিশাল মহাকাব্য লিখছে। আমার এক্স্যাক্টলি মনে নাই এটা কত লাইনের এই মহাকাব্যটা ছিল, অনেক হিউজ। ঠিক আছে, মানে শাহানামা তো সারা বিশ্বের সব থেকে সেরা মানে টপ নচ মহাকাব্যের মধ্যে একটা। তো সেটা লিখে সে হচ্ছে রাজদরবারে নিয়ে আসে এবং দেখায় যে সে এত চরণের এই মহাকাব্যটা লিখছে। ঠিক আছে, তো ওই শাসক তো দেখে অবাক হয়ে যায় যে আরে এত লিখে ফেলছে, এখন আমি এত টাকা কেমনে দিব, মানে তো হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো তখন শাসক হচ্ছে ফেরদৌসিকে বলেন যে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা না, আমি তোমাকে রৌপ্য মুদ্রাতে পেমেন্ট করব। তো এতে ফেরদৌসি খুব আঘাত পান। ঠিক আছে, মানে তিনি তো অনেক বড় ড্রিম মানে পোষণ করে ফেলছেন যে আমি এত পরিমাণে স্বর্ণ মুদ্রা পাবো। তো যখন হচ্ছে রৌপ্য মুদ্রাতে তাকে দেওয়ার মানে পেমেন্টটা করার কথা বলা হয়, সে হচ্ছে সেটা প্রত্যাখ্যান করেন। সেই মুহূর্তে রাজসভা থেকে চলে আসেন, ওই শহর ওই দেশ তিনি ত্যাগ করেন, আর জীবনে তিনি কোনো কিছু লেখেন নাই। এবং তিনি একটা সময়ে কিছুদিন পরে অসুস্থ হয়ে যান, উন্মাদ হয়ে যান এবং মারা যান কিছুদিনের মধ্যেই। ঠিক আছে, মানে তিনি খুবই দুঃখ পান এই ঘটনাটা থেকে। তো শাহনামা হচ্ছে ফেরদৌসির বিখ্যাত রচনা, এটা একটা মহাকাব্য। আচ্ছা, বাকি থাকতেছে হচ্ছে মহাকবি হোমার। হোমারকেও বলা হয় মহাকবি। এই মহাকবি হোমার এই ওডিসির লেখক। ঠিক আছে, মহাকবি হোমার কি লিখেছেন? একটা লিখেছেন ওডিসি, একটা লিখেছেন ইলিয়ড, একটা লিখেছেন ওডিসি, একটা লিখেছেন ইলিয়ড। মূলত প্রাচীন প্রাচীনকালের মহাকাব্য তিনটা, একটা হচ্ছে ওডিসি, একটা হচ্ছে ইলিয়ড, একটা হচ্ছে মহাভারত। এই তিনটা হচ্ছে মূলত প্রাচীনকালের মহাকাব্য। ঠিক আছে, মহাভারত কিন্তু একটা মহাকাব্য। আচ্ছা, তো এই তিনটা ছাড়া আর কোনো প্রাচীন মহাকাব্য পৃথিবীতে নাই। তো এই হোমারকে বলা হতো অন্ধ কবি। হোমারকে কি বলা হতো? অন্ধ কবি। অন্ধ কবি কেন? কারণ হোমার জন্মগতভাবে অন্ধ ছিলেন। হোমার কি ছিলেন? জন্মগতভাবে অন্ধ ছিলেন, তিনি চোখে দেখতেন না। চোখে না দেখে একজন ব্যক্তি ওডিসি ইলিয়ডের মতো বিখ্যাত মহাকাব্য লিখে ফেলছে, আর তোমরা সুস্থ সবল মানুষ ইউনিভার্সিটি চান্স পাবে না, এটা কোনো কথা? এটা কোনো কথাই হইতে পারে না। তোমরা খুব ভালো করবা, তোমরা চোখে দেখো, তোমাদের হাত পা সব কিছু আছে। আচ্ছা, তাহলে হোমার অন্ধকবি নামে পরিচিত, তিনিও গ্রিসে জন্মগ্রহণ করেছেন। গ্রিসেই তার মানে যে বিখ্যাত একটা মানে রেজিম, মানে একটা যে সময়ে সারা বিশ্বের সব থেকে জ্ঞানীগুণী মানুষজন গ্রিসে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে হোমার একজন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা কোশ্চেন। শিল্প সাহিত্য, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা কোশ্চেন, শিল্প সাহিত্য সংস্কৃতি। 3 নম্বর কোশ্চেন দেখি, কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? বাংলাদেশের ফুসফুস কোনটাকে বলা হয় তার আগে আমি সারা বিশ্বের ফুসফুস কোন জায়গাকে বলা হয় সেটা একটু বলি। সারা বিশ্বের, হ্যাঁ, সারা বিশ্বের বা পৃথিবীর, পৃথিবীর ফুসফুস, সারা বিশ্বের বা সংক্ষেপে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস কোন জায়গাকে বলা হয় তোমরা কি বলতে পারবা? পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন জঙ্গলকে। আমাজন জঙ্গলকে। আমাজন জঙ্গল তার অধিকাংশ হচ্ছে ব্রাজিলে এবং অন্যান্য দেশেও কিছুটা আছে, মানে ব্রাজিলের পাশের দেশগুলোতে, কিন্তু অধিকাংশ হচ্ছে ব্রাজিলে। ব্রাজিলে যে বিশাল দেশ না তোমরা দেখেছো না দক্ষিণ আমেরিকা মহাদেশের মানচিত্রে? কেন ব্রাজিল অনেক বড় দেশ? পৃথিবীর যেই দেশগুলাই বড়, এর একমাত্র কারণ ছিল এই দেশগুলা খুব হয়তো বা খুব বড় জঙ্গল ছিল, বা খুব বড় মরুভূমি ছিল, বা খুব বড় বড় দ্বীপ পর্বত এগুলা ছিল। এইসব কারণে ওইসব জায়গাগুলোকে দখল করতে পারে না, আলাদা রাষ্ট্র গঠন করতে পারে না, যে কারণে দেশগুলো বড়। তো আমাজন জঙ্গল এত বেশি পরিমাণে বৃহৎ এবং এইখান থেকে যেই পরিমাণে অক্সিজেন প্রত্যেক বছর আসে সেটা সারা বিশ্বের ইকোলজি মেনটেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আমাজন জঙ্গলকে কি বলা হয়? সারা বিশ্বের বা পৃথিবীর ফুসফুস বলা হয়। তো বাংলাদেশে এমন একটা বনাঞ্চল আছে যেখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন বাংলাদেশ পায় এবং এটাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। সেটা কোনটা? সিলেটের যে বনাঞ্চল সেটা, বান্দরবান, সুন্দরবন, নাকি কক্সবাজার? কোনটা সঠিক উত্তর? বাংলাদেশের দক্ষিণে যে সুন্দরবন আছে এটা খুবই ঘন জঙ্গল, খুবই ঘন জঙ্গল, এবং এইটাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস, অন্য কোনোটাতে না, অন্য কোনোটাতে না। হ্যাঁ,
বাংলাদেশের ফুসফুস, এটা হচ্ছে আমাদের পরিবেশ সংক্রান্ত কোশ্চেন। হ্যাঁ, এটা জাতীয় বিষয়গুলোতে নিতে পারো, বাট এটা মূলত পরিবেশ ও জলবায়ু থেকে আসা কোশ্চেন, পরিবেশ ও জলবায়ু থেকে করা কোশ্চেন। হ্যাঁ, এই যে বাংলাদেশের ফুসফুস কি, সারা বিশ্বের বা পৃথিবীর ফুসফুস কি, এগুলা হচ্ছে বা রাঙামাটির ছাদ, সরি বাংলাদেশের ছাদ, রাঙামাটির ছাদ, সাজেক ভ্যালি, এগুলো হচ্ছে মূলত পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত কোশ্চেন। 3টি বিশ্বকাপ জয়ী ফুটবলার কে? ম্যারাডোনা, লিওনেল মেসি, পেলে নাকি জিনেদিন জিদান? 3টি বিশ্বকাপ জয়ী ফুটবলার কে? আচ্ছা, এগুলো তোমরা সহজেই উত্তর করতে পারবে আশা করি। জিনেদিন জিদান শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ জিতছেন 1998 সালে। 1998 সালে তিনি ফ্রান্সের হয়ে একটা মাত্র বিশ্বকাপ জিতেছেন। 2006 সালে তো ফ্রান্স হেরে গিয়েছিল ইটালির কাছে ফাইনাল, নাহলে তিনি 2টা জিততেন। আচ্ছা, 1998 সালে শুধুমাত্র একটা জিতছেন। ম্যারাডোনা জিতছেন হচ্ছে জাস্ট একটা, ম্যারাডোনা জিতছেন জাস্ট একটা, সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ম্যারাডোনা একটা জিতছেন। আচ্ছা, লিওনেল মেসি তো রিসেন্টলি জাস্ট একটা জিতছেন 2022-এ জিতছেন, কিন্তু পেলে জিতছেন 3টা। পেলে 3টা ওয়ার্ল্ড কাপ জিতছেন। পেলে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে হচ্ছে কত সালে? 1958 সালে। যদিও 1958 সালে পেলে ওয়ার্ল্ড কাপ জয়ী দলে থাকলেও খুব ভালো পারফরমেন্স করতে পারেন নাই। পরের বছরই 1962 সালে, মানে পরের ইভেন্ট 1962 সালে যখন আবার বিশ্বকাপ হয়, এই বিশ্বকাপে পেলে ছিলেন সব থেকে সেরা খেলোয়াড়, সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড পান এবং এই সময় তিনি সুপারস্টার হয়ে যান। এবং পরবর্তীতে 1970 সালে, মানে 66-তে পান নাই, 1970-এ এসে 3য় বিশ্বকাপ পান। ঠিক আছে, 3টা ওয়ার্ল্ড কাপ পেলে জিতেছেন। লিওনেল মেসি হচ্ছে 2022-এ একটা, জিনেদিন জিদান 1998-তে একটা। ঠিক আছে, আর ম্যারাডোনাটা আমার এক্স্যাক্টলি মনে নাই সালটা কত সালে, কিন্তু তিনি একটা জিতেছেন জাস্ট। এটা তো মনে হচ্ছে যে 22-এ যখন ওয়ার্ল্ড কাপ জিতে ফাইনালে, তখন ওই ফাইনালে কমেন্ট্রিতে এই কথাটা বলা হয় যে কত সালে ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ জিতে, কত সালে মেক্সিকো ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা জিতেন, মেক্সিকো ওয়ার্ল্ড কাপ, বাট সালটা আমার এক্স্যাক্টলি মনে নাই মেক্সিকোতে কত সালে ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপটা জিতছিলেন। আচ্ছা, তবে অনেক আগে, অনেক আগে। তাহলে এখানে 3টা বিশ্বকাপ জয়ী, উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে পেলে। এবং এই কোশ্চেনটা আসছে খেলাধুলা থেকে। খেলাধুলা, তো খেলাধুলা থেকে রিসেন্ট ইভেন্টগুলো থেকে কোশ্চেন আসতে পারে। রিসেন্ট ইভেন্ট কোনগুলো আছে দেখো, তোমরা তো ভর্তি পরীক্ষা দিবে এই বছরের শেষে বা নেক্সট ইয়ারের একদম শুরুতে। তো হচ্ছে 26 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে। তো 26-এর ওয়ার্ল্ড কাপের আয়োজক কোন দেশ, এটা কততম ফুটবল বিশ্বকাপ, হ্যাঁ, এইসব বিষয়গুলো থেকে কোশ্চেন আসতে পারে। আবার দেখো অলিম্পিক্সের কোনো ইভেন্ট থাকলে সেখান থেকে আসতে পারে। আবার দেখো সামনে এশিয়া কাপ ক্রিকেট আসতেছে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। মেয়েদের ফুটবল এবং ক্রিকেটের বিভিন্ন ইভেন্ট আসবে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এই বিভিন্ন রিসেন্ট ঘটনা থেকে অবশ্যই কোশ্চেন আসবে এবং অনেক পুরাতন ঘটনা থেকে মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো রিসেন্টগুলো তোমরা সাম্প্রতিকের ম্যাটেরিয়ালস থেকে পড়বা, আর পুরাতন যে ঘটনাগুলো আছে এগুলো আমাদের ডাইজেস্ট, তারপর হচ্ছে অন্যান্য ম্যাটেরিয়ালস যা যা পারো সেখান থেকে তোমরা পড়েই ফেলো। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র, তাম্র, গৌড় নাকি হরিকেল? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এর আগের 2টা ক্লাসে আমি প্রাচীন জনপদের মানচিত্র অঙ্কন করে তোমাদেরকে দেখিয়েছি। আমার মনে হয় না যে আর হচ্ছে মানচিত্র অঙ্কন করে দেখানোর দরকার আছে। যার আগে 2টা ক্লাস করেছো আমার, মানচিত্র অঙ্কন করে কোন জনপদ কোথায় অবস্থিত সেগুলো দেখে ফেলেছো। নতুন করে আর মানচিত্র অঙ্কন করতেছি না আমি, কারণ ক্লাসটা খুব বেশি লং হয়ে যাবে। তো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র, তাম্র, গৌড় নাকি হরিকেল? হরিকেল কোন অঞ্চলটা? হরিকেল হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম। সিলেট এবং চট্টগ্রাম, এই যে 2 অঞ্চলটা হচ্ছে আমাদের হরিকেল প্রাচীন জনপদের অংশ। আচ্ছা, গৌড় কোন অঞ্চলটা? গৌড় হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে গৌড় অঞ্চল খুবই কম ছিল, মূলত ভারতের যে মুর্শিদাবাদ যে অঞ্চলটা, হ্যাঁ, ভারতের মুর্শিদাবাদ যে অঞ্চলটা, সেটা ছিল কি গৌড় অঞ্চলের। আচ্ছা, তাম্র কোন জায়গাটা ছিল? তাম্রলিপ্ত, এই যে আমাদের হচ্ছে প্রাচীন গৌড়ের রাজধানী। ঠিক আছে, তাম্রলিপ্ত কি ছিল? আমাদের প্রাচীন গৌড়েরই রাজধানী। তো এই সেম অঞ্চলেই তাম্র জনপদ ছিল ওই দিকেই। এবং পুন্ড্র, এটা কোন অঞ্চল? এটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমানে উত্তরবঙ্গ বলা হয়, বগুড়া থেকে শুরু করে একদম উঁচুতে যা কিছু আছে, বগুড়া, দিনাজপুর, রংপুর, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা ছিল হচ্ছে পুন্ড্র অঞ্চল। বগুড়া, রংপুর এবং দিনাজপুর, এই অঞ্চলটা ছিল কি? এই অঞ্চলটা ছিল হচ্ছে পুন্ড্র অঞ্চল। এবং এই পুন্ড্র হচ্ছে এই অঞ্চলের, বর্তমান যে বাংলাদেশ অঞ্চল, এই বাংলাদেশের সব থেকে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। হ্যাঁ, পুন্ড্র বা পুন্ড্রবর্ধন ছিল এই জায়গার রাজধানী, পুন্ড্রবর্ধন বা পুন্ড্র, এটা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। তাহলে এটা কোন জায়গা থেকে এসেছে? এই কোশ্চেনটা এসেছে প্রাচীন জনপদ থেকে। এই কোশ্চেনটা এসেছে কোন জায়গা থেকে? প্রাচীন জনপদ থেকে। 6 নম্বর কোশ্চেন, ইউরো মুদ্রার জনক কে?
ওয়াল্টার হলস্টেইন, চার্লস মিশেল, রবার্ট আলেকজান্ডার মুন্ডেল নাকি সনেট? আচ্ছা, কে ইউরো মুদ্রার জনক? আচ্ছা, এই ইউরো মুদ্রা কেন আসলো? দেখো, ইউরোপের যে দেশগুলো আছে এইগুলা মূলত এদের মধ্যে কোনো আন্তঃসীমান্ত নাই, মানে কোনো তার কাটার বেড়া নাই, কিচ্ছু নাই। মানে এই দেশগুলা অনেকটা একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে চলে এসেছে ইউরোপের দেশগুলা, হ্যাঁ। এবং এই ইউরোপের দেশগুলোর মধ্যে তুমি একটা ভিসা নিয়ে, সেনজেন ভিসা যেটাকে বলে, সেনজেন ভিসা, মূলত ইউরোপের দেশগুলো ওই সীমান্ত মুক্ত দেশ হিসেবে ঘোষণা হয় সেনজেন চুক্তির মাধ্যমে। কোন চুক্তি? সেনজেন চুক্তি। সেনজেন চুক্তির মাধ্যমে। এই সেনজেন চুক্তির মাধ্যমে যে আলাদা হয়েছে, এই সেনজেন এই কারণে বিভিন্ন নামে ব্যবহার করা হয়। তোমাকে যদি একটা সেনজেন ভিসা দেওয়া হয়, তুমি ইউরোপের সব দেশ ভ্রমণ করতে পারবা, মানে কোনো সমস্যা নেই। তুমি ট্রেনে করে চলে যেতে পারবা, বাসে করে চলে যেতে পারবা, হেঁটে চলে যেতে পারবা, তোমাকে কেউ কিছু বলবে না সেনজেন ভিসা থাকলে। আচ্ছা, তো এই সব দেশগুলো তো যেহেতু এক হয়ে গেছে, তাহলে সব দেশে যদি ভিন্ন ভিন্ন মুদ্রা থাকে তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে তুমি ধরো যে আছো এখন বেলজিয়ামে, তুমি বেলজিয়াম থেকে চলে গেছো ক্রোয়েশিয়াতে, আমি ধরলাম। এখন এই ক্রোয়েশিয়াতে তুমি গেলা, তোমার পকেটে তো আছে বেলজিয়ামের মুদ্রা, এখন তুমি ক্রোয়েশিয়াতে কিন্তু কিছুই কিনতে পারবা না, আবার তোমাকে টাকা কি করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে, মানে মানি এক্সচেঞ্জ করতে হবে। তো এটা তো একটা হ্যাসেল না? তো যেহেতু সব নাগরিককে সব দেশে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে কেন হচ্ছে এই মানি এক্সচেঞ্জের আলাদা ঝামেলা রাখা হবে? এর জন্য যেটা করা হয়েছে যে সব দেশের নিজস্ব মুদ্রা অবশ্যই থাকবে, কিন্তু নিজস্ব মুদ্রার পাশাপাশি এই যে ইউরোপীয় ইউনিয়ন যেটা গঠন করা হয়েছে, এই ইউরোপিয়ান ইউনিয়নে একটা কমন মুদ্রা থাকবে। ঠিক আছে, সেনজেন চুক্তির মাধ্যমে যে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করা হয়েছে, তার একটা কমন মুদ্রা থাকবে। সেই কমন মুদ্রার নাম হবে ইউরো। সেই কমন মুদ্রার নাম হবে কি? ইউরো। এবং এই মুদ্রাটার জনক বা এই মুদ্রাটা চালু করেন হচ্ছে রবার্ট আলেকজান্ডার মুন্ডেল। রবার্ট আলেকজান্ডার মুন্ডেল, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, ইউরোপে একটা ট্রেন আছে, এই ট্রেনের নাম হচ্ছে ইউরো ট্রেন। ইউরো ট্রেন, এই ট্রেন হচ্ছে সারা এই ইউরোপের সব দেশগুলোতে চলাচল করে। ঠিক আছে, তুমি এক দেশ থেকে অন্য দেশে এই ট্রেনে চলে যেতে পারবা। আচ্ছা, তাহলে এটা আসছে কি? এটা আসছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। এই টপিকের নাম হচ্ছে কি? আন্তর্জাতিক বিষয়াবলী। 7 নম্বর কোশ্চেন, দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? কামরুল হাসান, জয়নুল আবেদিন, এস এম সুলতান নাকি শামীম শিকদার? আমি একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, কারণ ক্লাস খুব বেশি লং হয়ে গেলে তোমাদের মনোযোগ থাকবে না, যে কারণে আমি একটু ক্লাসটা দ্রুত নিচ্ছি। দেখো, ম্যাডোনা 43 ছবিটি কি এঁকেছেন? ম্যাডোনা 43 কি? এটা হচ্ছে 1943 সালে বর্তমান যে বাংলাদেশ, এই অঞ্চলে ব্যাপক একটা দুর্ভিক্ষ হয়। ব্যাপক একটা দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষের উপর আঁকা একটা চিত্রকর্ম হচ্ছে ম্যাডোনা 43। এই ম্যাডোনা 43 তোমরা অনেকেই দেখেছো। সেই চিত্রটা কেমন? চিত্রটা হচ্ছে একটা ডাস্টবিন মতো আছে এক সাইডে। এই ডাস্টবিনের এখানে প্রচুর আবর্জনা। ঠিক আছে, এই আবর্জনার এইদিকে কিছু ওই যে খাবারের উচ্ছিষ্ট অংশ পড়ে আছে, এটা তো থাকেই। তো দেখা যাচ্ছে যে একটা কুকুর এবং একজন খুবই ক্ষুধার্ত, হ্যাঁ, একদম মানে মারা যাচ্ছে, মানে হাড্ডিগুলো দেখা যাচ্ছে তার, এমন একজন ব্যক্তি, ওই কুকুর এবং সে একসাথে ওইখানে খাচ্ছে। ঠিক আছে, মানে এতটা খাদ্যাভাব দেশে যে একটা কুকুরের সাথে একদম মুমূর্ষু, মানে তার দেহে শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, মানে মাংস বলে তার দেহে আর কিছু নাই, একসাথে তারা খাচ্ছে। এই চিত্রকর্মটার নাম হচ্ছে ম্যাডোনা 43। ঠিক আছে, তো এটা হচ্ছে 1943-এর দুর্ভিক্ষের উপর আঁকা একটা চিত্রকর্ম। এটা কে এঁকেছিলেন? এটা হচ্ছে কোশ্চেন। কামরুল হাসান, জয়নুল আবেদিন, এস এম সুলতান নাকি শামীম শিকদার? শামীম শিকদার একজন ভাস্কর, এটা আজকের ক্লাসের প্রথমেই বলেছি। তিনি কোনো চিত্রকর্ম তো আঁকেননি, তো তার হচ্ছে স্বপার্জিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, এইসব ভাস্কর্যগুলো তার। আচ্ছা, এই যে এস এম সুলতান এবং কামরুল হাসান, এনারা এই ছবির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কামরুল হাসানের চিত্রকর্ম কোনগুলা? কামরুল হাসানের চিত্রকর্ম হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী, হ্যাঁ। তারপরে হচ্ছে দ্য ফার্স্ট প্ল্যান্টেশন। দ্য ফার্স্ট প্ল্যান্টেশন, হ্যাঁ, দ্য ফার্স্ট প্ল্যান্টেশন। এগুলা হচ্ছে কি? কামরুল হাসানের চিত্রকর্ম। আচ্ছা, আর এই ম্যাডোনা 43 সহ আরো অনেক চিত্রকর্ম, যেমন হচ্ছে মই টানা। ঠিক আছে, মই টানা চিত্রকর্ম দেখেছো না? এই যে আমাদের 50 টাকার নোটে দেখবে হচ্ছে মই টানার একটা চিত্রকর্ম দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, মানে নতুন যে 50 টাকার নোট এসেছে। আচ্ছা, আবার আগে যে চিত্রকর্ম, আগে 20 টাকার নোটে মনে হয় এটা ছিল সংগ্রাম, মানে ওই যে দেখবা যে একটা গরুর গাড়ি যেটাকে ঠেলে নিয়ে যাইতে হচ্ছে। ঠিক আছে, মানে ঠেলে প্রচন্ড স্ট্রাগল করতেছে এই গরুর গাড়িটাকে সামনে নেওয়ার জন্য, কিন্তু সামনে যাচ্ছে না। এই চিত্রকর্মের নাম হচ্ছে সংগ্রাম। সংগ্রাম, এই সংগ্রাম এঁকেছেন হচ্ছে জয়নুল আবেদিন। সংগ্রাম, মই টানা, ঠিক আছে, এগুলা হচ্ছে কার? জয়নুল আবেদিনের। এস এম সুলতানের কোনগুলা? এস এম সুলতানের হচ্ছে যে গ্রামের বধূ। গ্রামের বধূ।
তারপর হচ্ছে উকি। উকি উকি মানে যে আমরা উকি দিই না, ঠিক আছে। মূলত এস এম সুলতানের অধিকাংশ চিত্রকর্ম হচ্ছে আমাদের এই যে গ্রামীণ সমাজ এগুলা নিয়ে। তো দেখবা যে ওই গ্রামীণ সমাজে যেটা হয় যে ওই যে নারী তারা কি করে, ওই যে কোথাও ওই যে আড়ি পেতে দেখে বা উকি দিয়ে দেখে, এই এমন একটা চিত্রকর্ম এস এম সুলতান এঁকেছিলেন যার নাম ছিল হচ্ছে উকি। আর গ্রামের বধূ একটা চিত্রকর্ম আছে যেখানে দেখা যায় যে গ্রামের বধূরা এই যে ঢেকি বলে না, এই ঢেকিতে যে ধান ভানে, এই ঢেকিতে ধান ভানার একটা চিত্রকর্ম তিনি এঁকেছেন, সেটা হচ্ছে গ্রামের বধূ নাম দিয়েছেন। আর একটা ওই যে আড়ি পেতে দেখা, সেটার নাম দিয়েছেন হচ্ছে উকি। এই দুইটা হচ্ছে এস এম সুলতানের বিখ্যাত চিত্রকর্ম। কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে সূর্যমুখী, দা ফার্স্ট প্লান্টেশন, এগুলা। জয়নুল আবেদিনের হচ্ছে সংগ্রাম, মৈটানা, ম্যাডোনা 43, এগুলা। এবং শামীম শিকদার হচ্ছেন একজন ভাস্কর, তার চিত্রকর্ম নাই, তার ভাস্কর্য আছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে এখানে? তার চিত্রকর্ম হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন সঠিক উত্তর। তাহলে এটা আসছে কি শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যেই, কারণ শিল্পের মধ্যেই তো চিত্রকর্ম, ঠিক আছে। শিল্প সাহিত্য সংস্কৃতি, শিল্প সাহিত্য, শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চিত্রকর্ম। চিত্রকর্ম দেখো এখানে আমরা 24টা এমসিকিউ সলভ করবো আজকে, 3টা শিফট 8টা করে এমসিকিউ, 24টার মধ্যে আবার 4টা করে অপশন। তো এক একটা কোশ্চেনে অ্যাটলিস্ট তুমি যদি 5টা করে তথ্য শিখো, তো 24 গুণ 5 120টা তথ্য। তো 120টার মধ্যে তুমি যদি কোনোভাবে 100টা মনে রাখতে পারো, তো একটা ক্লাস করে, একটা ফ্রি ক্লাস করে যদি 100টা তথ্য মনে রাখা যায়, এবং এটা যাতা তথ্য না, গুরুত্বপূর্ণ তথ্য, তাহলে তো কোনো ক্ষতি নাই, তাই না? 100টা তথ্য তোমার মাথায় আসলো। তো আমাদের যে 25টা জিকে ক্লাস হবে ট্রাই অ্যাডমিশনে, তো 25 গুণ 100, যদি 100টা করে তথ্য তুমি মনে রাখো, 25 গুণ 100 মানে 2500 তথ্য। তো একদম জিরো থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করার চেয়ে তোমার মাথায় যদি 2500 তথ্য থাকে এবং 2500 তথ্য নিয়ে শুরু করো, তাহলে এটা তোমার জন্য ক্ষতি নাকি লাভ? এটা তুমি একটু নিজে যাচাই করবা, ঠিক আছে। মানে একদম জিরো থেকে শুরু করার চেয়ে আমার মনে হয় 2-3 হাজার তথ্য মাথায় নিয়ে শুরু করা একটু ভালো, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954, 1955, 1956 নাকি 1962? বাংলা একাডেমি যে বিল্ডিংটা, এটা তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, এবং সোহরাওয়ার্দী উদ্যান যেটা, এই দুইটা ঠিক মাঝামাঝি হচ্ছে বাংলা একাডেমি ভবনটা। তো বাংলা একাডেমির যে বিল্ডিংটা, মেইন বিল্ডিংটা, এইটার পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। বর্ধমান হাউস, এটা ছিল মূলত ওই সময়কার ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেটের বাসভবন, ঠিক আছে, ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের বাসভবন। এটাকে বর্ধমান হাউস বলা। তো খুবই সুন্দর, বুঝছো, একদম রাজবাড়ির মতো, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, তোমরা মাঝে মাঝে ঘুরতে আসতে পারো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর। এখন এই বর্ধমান হাউসকে মূলত পরবর্তীতে ভাষা আন্দোলনের পরে বাংলা ভাষার গবেষণা কেন্দ্রতে কনভার্ট করা হয়। সেটা কত সালে, সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তর হচ্ছে 1955 সালে। বাকিগুলো কেন সঠিক না, এগুলো এক্সপ্লেন করার সুযোগ নাই, ডিরেক্টলি সাল জিজ্ঞাসা করছে। সাল থেকে নর্মালি কোশ্চেন হয় না, তারপরে যেহেতু দিয়েছে আমাদের উত্তর করতেই হবে। তো এই বাংলা একাডেমি পরবর্তীতে বইমেলা চালু করে, ঠিক আছে। আমাদের দেশে যে 21শে বইমেলা হয়, এই বইমেলা চালু করে। প্রথম দিকে ওই বাংলা একাডেমির প্রাঙ্গণে বইমেলা হতো। পরবর্তীতে বইমেলা দেখা যাচ্ছে বই কেনার জন্য পাঠকের সমাগম অনেক বেড়ে যায়, বইয়ের স্টলের সংখ্যা অনেক বেড়ে যায়। তখন ওই বাংলা একাডেমির বইমেলাটা ওখান থেকে সরিয়ে তার সামনে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেখানে গিয়ে চালু করা হয়, এবং সেইখানেই বর্তমানে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি। এখানে কিছু টপিক রিপিট হয়েছে আমরা দেখব। দেখো মাত্র 6টা টপিক থেকে 8টা কোশ্চেন করেছে, মাত্র 6টা টপিক। জাতীয় থেকে একটা, ঐতিহাসিক স্থান থেকে একটা, পরিবেশ জলবায়ু 2টা, শিল্প সাহিত্য সংস্কৃতি চিত্রকর্ম থেকে 2টা, খেলাধুলা একটা, এবং অর্থনীতি থেকে একটা। তাহলে 6টা টপিক 8টা কোশ্চেন। আচ্ছা, আমাদের সফলতা 2024-25 সেশন, 24-25-এ আমাদের তো অনেকেই চান্স পেয়েছে, তার মধ্যে কিছু কৃতি শিক্ষার্থীর পোস্টার এখানে দেওয়া আছে। আমি এই সাইড থেকে যদি দেখি, সালমান বিন শিহাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 3য় হয়েছে, তন্ময় সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2য়, খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 3য়। এনামুল হক সাকিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে। হাসিব বিন হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রথম হয়েছে। তানজিহা আরজুমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পঞ্চম। অঞ্জন সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিকে প্রথম হয়েছে। মেহনাজ মোস্তফা বিউপি এফ ট্রিপল-এস ইউনিট যেটা, সেখানে 2য় হয়েছে। এবং মেরিটাইমে হাজেরা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে হাজেরা আক্তার 2য় হয়েছে। তাহলে দেখো আমাদের গত বছরের যে সাফল্য চিত্র,
আচ্ছা, এখানে যে চিত্রটা দেখছো এর মধ্যে এই যে এই চারটুকু, হ্যাঁ আমি যদি এখানে একটু স্পেসিফিক করে দিই, এই চারটুকুর কেউই জীবনে একদিনের জন্য অফলাইনে ক্লাস করে নাই, ঠিক আছে। আর এই দুইজন হচ্ছে তারা হাইব্রিড ছিল, মানে তারা অনলাইন অফলাইন মিলাই কোচিং করছে। তো দেখো যে শুধু অনলাইনে কোচিং করে দেখছো, এখানে ফার্স্টই আছে দুইজন, ঠিক আছে, তাছাড়া সেকেন্ড টেকেন্ড তো আছে। আর এটা হচ্ছে আমাদের ও সরি, এখানে আরো ফার্স্ট আছে, এই যে একটা ফার্স্ট, হ্যাঁ এই যে একটা ফার্স্ট, তাহলে কয়টা হলো? চারটা ফার্স্ট, তাই না? দুইটা দেখছি আমি জাস্ট এই সাইড থেকে। তাহলে দেখো আমাদের যে সাফল্যের খণ্ডচিত্র, এটা এমন না যে আমাদের এটা সাফল্যের পূর্ণাঙ্গ চিত্র। তো শুধু অনলাইনে আমাদের 24-25 সেশনের একটা সাফল্যের খণ্ডচিত্র দেখেই বুঝতে পারছো যে এখানে আমরা আসলে লেখাপড়া করি নাকি জাস্ট মানে অন্য কিছু করি। তো লেখাপড়া আমরা করব ইনশাল্লাহ, তোমাদের সাথে লেখাপড়া করব, এবং তার জন্য 25 আগস্ট পর্যন্ত যে ছাড়টা আছে এই ছাড়টা তোমরা গ্রহণ করো। 25 আগস্টের মধ্যেই ভর্তিটা হয়ে যাও, তাহলে 1500 টাকা তোমাদের সেভ হয়ে যাবে। 1500 টাকা দিয়ে তোমরা একটা ইউনিভার্সিটি ফর্ম উঠাতে পারবা। আচ্ছা, সেকেন্ড টাইম ব্যাচের যে সফলতা সেটা আমরা দেখি একটু। দেখো, সাব্বির আহমেদ সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে নবম, আবু জিহাদ রাজশাহীর সি ইউনিটে অষ্টম, তাহমিদ ইমতিয়াজ রাজশাহীর এ ইউনিটে পঞ্চম, এনামুল হক সাকিব ওইটা যেখানে দেখলাম এ মূলত ছিল সেকেন্ড টাইমার স্টুডেন্ট, সেকেন্ড টাইমে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো টাফ এক্সামে সে ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, লাবিব আহমেদ বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তম হয়েছে, ফজলে রাব্বি রিয়াদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অষ্টম হয়েছে, দুইজন অষ্টম। দেখছো, এ হচ্ছে সি ইউনিটে অষ্টম, এ হচ্ছে এ ইউনিটে অষ্টম, এ হচ্ছে আর্টসের জন্য আর সি হচ্ছে বিভাগ পরিবর্তন সায়েন্সের জন্য। মাইশা ইয়াসমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 16তম হয়েছে, সাদিয়া তাসনিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 20তম, মাহফুজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 11তম, হালিমাতুস সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 10ম, উম্মে ইশরাক জাহান বর্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 19তম, রেদওয়ান আহমেদ রাজিম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে এফএসএ এবং বিবিএ দুইটা ইউনিটে সে 12তম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের সফলতার একটা খণ্ডচিত্র, যারা মোটামুটি প্রথমের দিকে পজিশন করেছে শুধুমাত্র তাদের। এবং এর বাইরেও আমাদের যে সফলতার সামগ্রিক চিত্র সেটা তো আসলে এখানে পোস্টারে দেখানো সম্ভব না। তোমরা হচ্ছে আমাদের যে প্রত্যেকদিন বিকালে যে সফলতার আমাদের অ্যাডমিশন জার্নি গল্প সেশনগুলো হয় এগুলোতে দেখতে পারো। মানে আমরা যে লেখাপড়া কতটুকু করিয়েছি এটা তোমরা যাচাই বাছাই করে আমাদের কোর্সে আসবে, এটা হচ্ছে তোমাদের প্রতি আমাদের অবশ্যই অনুরোধ বা একটা উপদেশ আমি বলবো। সর্বশেষ আমরা শিফট 3 এর কোশ্চেন সলভ করব। দেখি, প্রথম কোশ্চেনে বলছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ? এখন দেখো ব্রিটিশরা কত সালে আসলো। ব্রিটিশরা এই অঞ্চলে ব্রিটিশরা প্রথম আসছে তো অনেক আগে, 1600 সালে, সেটা অনেক আগে। বাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হচ্ছে এই অঞ্চলটা যে দখল করলো সেটা কত সালে? সেটা হচ্ছে 1757 সালে, তোমরা জানো। এখন এই 1757 সালে এসে যখন তারা শাসন ক্ষমতায় হাত দিল তখন এই দেশের যে নিয়ম তার মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা দিল এবং ধীরে ধীরে অনেক বিদ্রোহের জন্ম হলো। তো এখানে চারটা বিদ্রোহের নাম দেওয়া, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হয়েছে কত সালে? সিপাহী বিদ্রোহের সালটা তোমরা সবাই জানো, একদম প্রাইমারি স্কুল থেকে আমরা পড়ে আসছি। 1857 সালে, ঠিক 100 বছর পর, ব্রিটিশে আসার ঠিক 100 বছর পর সিপাহী বিদ্রোহ হয়েছে। সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল? সিপাহী বিদ্রোহের ঘটনাটা একটু ছোট করে বলি। সেটা হচ্ছে 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড নামে একটা অস্ত্র চালু হয়। এনফিল্ড, হ্যাঁ, একটা অস্ত্র আনা হয়, ঠিক আছে। এটা তোমরা জানো যে ব্রিটিশ সেনাবাহিনীতে অনেক এই দেশের মানুষজন চাকরি করতো, তো সেখানে হিন্দু মুসলিম সবাই ছিল। তো এনফিল্ড অস্ত্র নিয়ে একটা গুজব ওই সময় সেনাবাহিনীর মধ্যে ছড়ানো হয় যে এনফিল্ড অস্ত্রের যে কার্তুজ বা ম্যাগাজিন, মানে যেটার মধ্যে বুলেট ঢুকাইতে হয়, এটা হচ্ছে তোমার গরুর চর্বি এবং শূকরের চর্বি মিশ্রিত করে তৈরি করা হয়েছে। এবং এনফিল্ড অস্ত্রের কার্তুজটা হাত দিয়ে টেনে খোলা যাইতো না, এটা দাঁত দিয়ে টেনে খুলতে হতো, খুবই টাইট করে এটা লাগানো থাকতো। তো দাঁত দিয়ে টেনে খুলতে হয়। এখন কোনো মুসলিম সৈনিক যেখানে শূকরের চর্বি দিয়ে কার্তুজ তৈরি সেটা খুলবে না। আবার কোনো হিন্দু সৈনিক যেটা গরুর চর্বি দিয়ে তৈরি কার্তুজ সেটা খুলবে না। তো এইটা নিয়ে সেনাবাহিনীতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, ব্যাপক বিশৃঙ্খলা। এবং এই সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খল সুযোগ নিয়ে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী, মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী সেনাবাহিনীতে বিদ্রোহের ডাক দেন এবং ব্রিটিশ সরকারের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেন সেনাবাহিনীর মাধ্যমে, ঠিক আছে। তো এবং এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের নেতা হিসেবে বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, বাহাদুর শাহ জাফর
তাকে নেতা ঘোষণা করা হয়। কেন করা হয়? কারণ বাহাদুর শাহ জাফর ছিলেন ওই সময় মুঘল সম্রাট। অনেকে ভাবতে পারো যে 1757 সালে মনে হয় মুঘল শাসন শেষ হয়ে গেছে। না, মুঘল শাসন 1857 সাল পর্যন্ত সিপাহি বিদ্রোহ পর্যন্ত টিকেছিল মুঘল শাসন, কিন্তু খুবই ক্ষয়িষ্ণু, মানে তেমন একটা খুব বেশি প্রভাব ছিল না, শুধু দিল্লি কেন্দ্রিক একটু সামান্য ছিল। বাহাদুর শাহ জাফর বা তাকে বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহ, মানে তার মূল নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর, তাকে নেতা ঘোষণা করা হয়। কিন্তু ব্রিটিশ সরকার খুবই দক্ষতার সাথে এই সিপাহি বিদ্রোহকে দমন করে ফেলে। এবং কি করা হয়, বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বা বর্তমান যে ইয়াঙ্গুন মিয়ানমারে সেখানে নির্বাসন দেওয়া হয় এবং সে কিছুদিন পর সেখানে মারা যান। বাহাদুর শাহ জাফর মনে হয় 1862-63 সালের দিকে মারা যান, 4-5 বছর পরে মারা যান। এবং সিপাহি বিদ্রোহের যে বিদ্রোহ ঘোষণাকারী মঙ্গল পাণ্ডে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং সিপাহি বিদ্রোহের সাথে জড়িত অন্যান্য যেসব সৈনিক ছিল তাদেরকে বর্তমান যে ঢাকা শহরে বাহাদুর শাহ পার্ক নামে একটা পার্ক আছে, বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ পার্ক কেন নামকরণ করা হয়েছে? এটা পুরান ঢাকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, ঠিক আছে, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে এটা দেখতে পারবা। এই বাহাদুর শাহ পার্কে গাছে ঝুলায় ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই বাংলাদেশে এই বাহাদুর শাহ পার্ক, ঢাকার বাহাদুর শাহ পার্ক হচ্ছে সিপাহি বিদ্রোহের স্মৃতি বিজড়িত একটা স্থান, ঠিক আছে। যে পরবর্তীতে তখন এটার নাম বাহাদুর শাহ পার্ক ছিল না, মূলত এই ঘটনার পরে এই জায়গার নাম করা হয় বাহাদুর শাহ পার্ক, ঠিক আছে। আচ্ছা, সিপাহি বিদ্রোহটা গেল। সাঁওতাল বিদ্রোহ, এটা ঠিক 1757 কিছুদিন পরেই হয়েছে। উপজাতিদের সাথে ব্রিটিশ সেনাবাহিনীর একটা সংঘর্ষ হয়, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এটা খুব বেশি উল্লেখযোগ্য ঘটনা, জানারও দরকার নাই, প্রয়োজনও পড়ে না, কারণ শুধু নামটা মনে রাখলেই হয়, ঠিক আছে। এটা ব্রিটিশদের এগেনস্টে হওয়া একটা বিদ্রোহ। নীল বিদ্রোহটা কি? এই দেশে যে জোর করে ব্রিটিশরা নীল চাষ করাইতো। কেন করাইতো? তোমার ওই সময়ে ইউরোপে তো তোমরা জানো যে প্রচুর শীত থাকে, তাই না? তো শীতের ফলে তাদেরকে কি করতে হয়, একটু ভারী পোশাক পরতে হয়। এবং ইউরোপে ওই সময় কৃত্রিম রঙের তখন আবিষ্কার হয়নি। কারণ 1757 শিল্প বিপ্লব তো হয়নি, তাই না? তো কৃত্রিম রঙের সেভাবে আবিষ্কার হয়নি। সকল পোশাক ছিল সাদা এবং কালো রঙের, অন্য কোনো পোশাক তারা পরতো না, সব সাদা এবং কালো। এবং যা পরতো ওরা তো ধরো যে ওই শার্ট টার্ট পরলে সাদা অথবা কালো শার্ট, এই যে উপরে তো ব্লেজার পরতো। আমরা যে স্যুট এন্ড বুটেতে থাকি না, এটা কিন্তু মূলত আমাদের দেশের পোশাক না, এটা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে ধার নেওয়া পোশাক। আমাদের দেশে এই ধরনের গরম, এখানে হচ্ছে টেম্পারেচার 40-এ উঠে যায়, এখানে কি স্যুট এন্ড বুটের পরা যায়? আমরা তো ওই কলোনিয়াল মাইন্ডসেটটা গ্রহণ করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদের কথাই হচ্ছে ফর্মাল মানে তুমি স্যুট বুট পরো, এটা কোনো নিয়মই না, ঠিক আছে। এটা ইউরোপে পড়তো কারণ এখানে শীত লাগে এর জন্য, আমরা কেন এটা পড়তে যাব? আচ্ছা, তো এই যে সাদা পোশাক এত পরিমাণে তৈরি করতো, সাদা পোশাক পরিষ্কার রাখার জন্য প্রচুর পরিমাণে প্রাকৃতিক নীলের প্রয়োজন হতো, ঠিক আছে। তো এই নীল আবার হচ্ছে ইংল্যান্ডে চাষ হয় না। কেন হয় না? এর কারণ হচ্ছে এক, ওরা করে না, আর দুই হচ্ছে ওদের উর্বর মাটি কম, ঠিক আছে। উর্বর মাটি কম এটা তো জানো, ইউরোপে খুব বেশি মাটি উর্বর না। আর দুই হচ্ছে ওরা করে না। কেন করে না? কারণ নীল তো একটা মানে সস্তা জিনিস। তো তারা যদি এই নীলের পরিবর্তে তারা হচ্ছে গম চাষ করে, ধান চাষ করে, ফল চাষ করে, ইউরোপে তো প্রচুর ফল হয় তোমরা জানো, তো আরো বেশি প্রফিট হবে না? তাহলে কেন এই সস্তা জিনিস চাষ করবে? তারা এক হচ্ছে উর্বর মাটি নাই, দুই হচ্ছে চাষও করতো না, যেই কারণে তারা এই দেশে জোর করে নীল চাষ করাইতো। ধরো আমার ধানের জমি আছে, আমাকে ওই ধান চাষ না করে নীল চাষ করতে হতো বাধ্য করে। তো এর ফলে কি হতো, আমার ওই ঘরে আর গোলাতে ধান নাই, আমি গরিব হয়ে যাইতাম। আর এই নীলগুলা ওরা নিয়ে যে কি করতো, নিজ দেশ খুব ভালো রাখতো, ঠিক আছে। তো একটা সময় এই দেশের মানুষজন নীল চাষ করতে অপারগতা স্বীকার করে, তারা নীল চাষ করবে না, কারণ নীল চাষ করে তাদের হচ্ছে যে জীবিকা নির্বাহ করা সেটা সম্ভব হচ্ছে না। তো এর ফলে কি হয়, ব্রিটিশ সেনাবাহিনীর সাথে নীল চাষীদের ব্যাপক সংঘর্ষ হয়, ঠিক আছে। এবং এইটা পরবর্তীতে দীর্ঘদিন চলে এবং নীল বিদ্রোহ নামে পরিচিত। তাছাড়া আরো অনেক বিপ্লব আছে ব্রিটিশদের এগেনস্টে হয়েছে, যেমন তোমরা জানো যে হাজী শরীয়তুল্লাহর যে বিদ্রোহ, তারপর দুদু মিয়ার যে বিদ্রোহ, তারপর হচ্ছে তিতুমিরের যে বিদ্রোহ, অনেক গুরুত্বপূর্ণ। মানে এই যে ব্রিটিশরা যে এই দেশে ছিল, এটা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে ছিল তা না, অনেক সংগ্রাম বিপ্লব অনেক কিছু হয়েছে। তারপর দেখো যে মাস্টারদা সূর্য সেনের আন্দোলন, প্রীতিলতা ওয়াদ্দেদারের আন্দোলন, তারপরে হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি দেওয়ার যে ঘটনা, সেই সময় আন্দোলন, কত আন্দোলন হয়েছে ব্রিটিশদের এগেনস্টে। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ। সর্বপ্রথম এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ অল্প কিছুদিনের মধ্যে, মানে 1757 মনে হয় 2-1 বছর পরেই 1760 সালের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল। কেন হয়েছিল? মূলত ফকির কারা, এই যে বিভিন্ন মাজার থাকে না, এই মাজারের যারা প্রধান তাদেরকে বলা হতো ফকির। আর সন্ন্যাসী কারা? এই যে হিন্দু বিভিন্ন মঠ থাকে, এই মঠের প্রধানকে বলা হতো কি? সন্ন্যাসী। তো এই যে মাজারে অনেকে কি করতো, টাকা দিত না, মাজারে টাকা দিত। আবার এই যে হচ্ছে মঠ হিন্দুদের, সেখানে হিন্দুরা গিয়ে টাকা দিত। তো এর ফলে কি হতো যে
এই ইয়ারা দেখলো, ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো, আরে এরা তো ভালো টাকা পয়সা আর্ন করে, এরা কেন ফ্রিতে টাকা আর্ন করবে, এদের উপর ট্যাক্স বসাও। ঠিক আছে, যে একটা মাজারে আমি ধরলাম যে ওই সময় 5,000 টাকা প্রত্যেক মাসে আর্ন হয়, তো 5,000 টাকা তো অনেক টাকা ওই সময়, তো কেন সে 5,000 টাকা ফ্রিতে আর্ন করবে, আমার ট্যাক্স দাও, 500 টাকা ট্যাক্স দাও, ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ম করলো এটা। আর এখন এই মাজার, তারপরে হচ্ছে যে হিন্দু মঠ, এগুলো তো খুবই শক্তিশালী প্রতিষ্ঠান, এদের অনেক হচ্ছে মুরিদ থাকে, অনেক ইয়া, ঠিক আছে, মানে কোলাবোরেশন অনেক বেশি। তো এরা তো রাজি না, দূর কিসের ব্রিটিশ গভর্নমেন্ট, আমাদের ক্ষমতা কম নাকি, আমরা ট্যাক্স দিব না, পারলে আদায় করে নেয়। ঠিক আছে, বিষয়টা হয়ে গেল এমন। তো এর ফলে দেখা গেল যে ব্রিটিশ আর্মি এবং এই যে মাজার এবং মঠের যারা হচ্ছে অনুগত শ্রেণী, তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলো। এরা বলতেছে ট্যাক্স দে, ওরা বলতেছে না ট্যাক্স দেবো না, পারলে আদায় করে নেয়। ঠিক আছে, এই নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, এবং এই সংঘর্ষই হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। দীর্ঘদিন চলে, এটা প্রায় 3-4 বছর ধরে এটা চলে। হ্যাঁ, এবং ব্রিটিশদের এগেনস্টে প্রথম কোন বিদ্রোহ হচ্ছে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এখানে 4টা বিদ্রোহের নাম দেওয়া আছে, এবং এর বাইরেও তিতুমিরের বিদ্রোহ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, এদের সকল আন্দোলন সবকিছু আমরা পড়বো যখন আমরা ব্রিটিশ আমল পড়বো আমাদের সাধারণ জ্ঞান ক্লাসে, ঠিক তখন। এখন সবকিছু আলোচনা করতে গেলে 1 ঘন্টা এটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে এইটা টপিকের নাম কি? এইটা টপিকের নাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস। আমরা মূলত প্রাচীন বাংলার ইতিহাস আমাদের স্কুল অফ এক্সিলেন্সে প্রাচীন বাংলার ইতিহাস বলতে কোন সময়টাকে মিন করে পড়াই, সেটা হচ্ছে একদম আদিপর্ব থেকে পাকিস্তান শাসনামল পর্যন্ত, মানে হচ্ছে 1971-এর আগ পর্যন্ত, এই পুরাটাই আমরা প্রাচীন বাংলার ইতিহাসের টপিকের মধ্যে পড়িয়ে ফেলি। ঠিক আছে, এর আগে হচ্ছে একটা ক্লাস করেছিলাম আমরা প্রাচীন বাংলার ইতিহাসের উপর, প্রায় অ্যাডমিশনে তোমরা অনেকে করেছো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? আচ্ছা, তোমরা দেখবে যে যমুনা নদী হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী, বুঝছো? বাংলাদেশের দীর্ঘতম, গভীরতম, প্রশস্ততম সব হচ্ছে যমুনা নদী বাংলাদেশে। আচ্ছা, এটা মনে রেখো, ততটা খুবই গুরুত্বপূর্ণ। যমুনা হচ্ছে কি বৃহত্তম, দীর্ঘতম, গভীরতম, হ্যাঁ গভীরতম, প্রশস্ততম, প্রশস্ততম, প্রশস্ত বানানটা ভুল হচ্ছে মনে হয়, প্রশস্ততম, হ্যাঁ, সব হচ্ছে কি যমুনা নদী। এই যমুনা নদী কোত্থেকে আসছে দেখো, আমি যদি বাংলাদেশের মানচিত্রটা একটু ভুলভাল করেও আঁকিয়ে ফেলি, এই যমুনা নদী কোত্থেকে আসছে জানো? এই যমুনা নদীটা আসছে হচ্ছে আসাম থেকে, বুঝছো? আসাম থেকে। কালারটা একটু চেঞ্জ দিই, দেখো এই নদীটা এই দিক থেকে, বুঝছো, এই আসামে এটা তৈরি হয়েছে, হয়ে এই দিক ঠিক ঘুরে ঠিক এই দিক থেকে এসে, বুঝছো, এই দিক থেকে এই ময়মনসিংহ দিয়ে বাংলাদেশে এভাবে আসছে। মানে সে অনেক দীর্ঘ পথ এভাবে ঘুরে 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 বাংলাদেশে আসছে, এসে এই যে এখানে আসছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা নদী আছে কি পদ্মা নদী। এই পদ্মা নদী কোত্থেকে আসছে? ওই হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে, লিখে নাও, এইগুলো পরীক্ষাতে আসবে, গঙ্গোত্রী হিমবাহ থেকে। ঠিক আছে, আচ্ছা, আর এই যমুনা নদী কোত্থেকে আসছে? এটা আসছে আসাম থেকে, আসাম থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা, আসামের লুসাই পাহাড় থেকে, আসামের লুসাই পাহাড় থেকে। আর এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গা নদী আসলো 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 এসে এই যে রাজশাহী দিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলো, নাম হয়ে গেল কি পদ্মা। এই পদ্মা নদী এখানে এসে এইখানে এসে মিলিত হলো কোন নদীর সাথে? যমুনা নদী। এটা হচ্ছে কি যমুনা, এটা হচ্ছে পদ্মা। ঠিক আছে, নিয়ে পদ্মা নদীর জার্নি এখানেই শেষ, পদ্মা নদীর জার্নি এখানেই শেষ। নিয়ে এই জায়গা থেকে মিলিত যে স্রোতধারা, এটার নাম হলো কি? এইটার নাম হলো হচ্ছে যমুনা, সরি এটার নাম হলো কি মেঘনা। ঠিক আছে, এটার নাম হলো কি মেঘনা। এই মেঘনা নদী কুমিল্লার এখানে এসে, চাঁদপুরের এখানে এসে পরবর্তীতে হচ্ছে বিশাল স্রোতধারা হচ্ছে ইয়ার সাথে মিলিত হলো, তোমার মূল মেঘনা নদীর সাথে মিলিত হলো। এবং সরি এখান থেকে হচ্ছে আমি ভুল লিখলাম, এটা হচ্ছে যমুনা নদী নাম ধারণ করছে, এখান থেকে এসে যমুনা নদী নাম ধারণ করছে, নিয়ে এই চাঁদপুরে এসে মেঘনা নাম ধারণ করছে। মেঘনা হচ্ছে চাঁদপুরে এসে ধারণ করছে, বুঝছো, তারপরে এসে বঙ্গোপসাগরে মিশছে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে জায়গাটাতে এসে মিশলো, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি? এখানে এসেই তো হচ্ছে এই যমুনার পদ্মা মিশলো। কোশ্চেন তো করছে যমুনা এবং পদ্মা। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের রাজবাড়ী জেলা, বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গোয়ালন্দ গ্রাম। তাহলে বিষয়টা কি? রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গোয়ালন্দ গ্রাম। তাহলে এসে মিলছে কোথায়? গোয়ালন্দতে। ঠিক আছে, গোয়ালন্দ একটা গ্রামের নাম, একটা গ্রাম এত পরিমাণে পরিচিত হয়েছে যেটা মনে বাংলাদেশে আর কোনো গ্রাম নাই যে এত পরিমাণে পরিচিত। এই গোয়ালন্দ ঘাটের নাম
বাংলাদেশে শুনে নাই এমন কোনো মানুষ নাই। এটা কিন্তু একটা গ্রাম, বুঝছো? গোয়ালন্দ একটা গ্রামের নাম। এই একটা গ্রাম সারা বাংলাদেশে এত পরিচিত, বুঝছো? তাহলে এটা হচ্ছে গোয়ালন্দ। আর চাঁদপুরে এসে মিলিত হয়েছে কি, এই যে যমুনা এবং মেঘনা, চাঁদপুরে মিলিত হয়েছে যমুনা, যমুনা এবং মেঘনা। ময়মনসিংহে কিছু মিলিত হয় নাই। মূলত ময়মনসিংহে যেটা ঘটছে সেটা হচ্ছে এই যমুনা নদী ময়মনসিংহ দিয়ে আসছে এবং যমুনা নদীর যে পুরাতন স্রোতধারা সেটা ময়মনসিংহের মধ্য দিয়ে অন্যদিকে প্রবাহিত হতো, সেটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। যমুনা নদীর যে আগের স্রোতধারা সেটার নাম হচ্ছে কি, পুরাতন ব্রহ্মপুত্র। মূলত একটা ভূমিকম্পের ফলে যমুনা নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়, ওই ব্রহ্মপুত্র একদিকে চলে গেছে, আর বর্তমান যে স্রোতধারা এটা ওই পরে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা নতুন স্রোতধারা। আচ্ছা, এখন তোমাদের একটা কোশ্চেন আমি বলে দিই, ঠিক আছে? আমরা বলি না যে দিল্লিতে যমুনা নদী আছে এবং দিল্লির যমুনা নদীর তীরে আগ্রা তাজমহল অবস্থিত। এই দিল্লির যমুনা আর বাংলাদেশের যমুনা দুইটা ডিফারেন্ট নদী। এই নদী আর ওই নদী এক না, বুঝছো? এই দুইটা নদী আলাদা নদী। দিল্লির যমুনা নদী আলাদা, আমাদের যমুনা নদী আলাদা। এই দুইটাকে এক করে ফেলো না, বুঝছো? ওই যে ভারতের জাতীয় সঙ্গীতে আমরা পড়ি না যমুনা নদীর কথা, ওই যমুনা কিন্তু ওই যমুনার কথা বলছে, দিল্লির যমুনা, আমাদের যমুনা নদীর কথা বলে নাই, ঠিক আছে? এই যে পদ্মা, জাতীয় সঙ্গীতটা কেমন মনে নাই, জাতীয় সঙ্গীত পুরাটাই জানি বাট এখন মনে আসতেছে না। আচ্ছা, তো ওই যমুনা নদীর কথা বলছে, আমাদের যমুনা নদীর কথা না। ওই যমুনা নদী দিল্লিতে আর আমাদের যমুনা নদী হচ্ছে এই যে বাংলাদেশে এইখানে। আচ্ছা, তারপর আরো কিছু এমন আছে, যেমন গোমতী নদী কোথায় অবস্থিত? গোমতী নদী, গোমতী নদী হচ্ছে কুমিল্লাতে। এই গোমতী নামে ভারতের পাঞ্জাবে একটা নদী আছে, গোমতী নদী, পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের গোমতী আর আমাদের কুমিল্লার গোমতী কি এক নদী? এক নদী না, ডিফারেন্ট নদী, ঠিক আছে? এগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আর আমাদের দেশে যে আরেকটা গুরুত্বপূর্ণ নদী তোমার হচ্ছে মেঘনা, ঠিক আছে? এই মেঘনার কিন্তু কোনো মূল স্রোতধারা নেই, ঠিক আছে? মেঘনা মূলত সুরমা এবং কুশিয়ারা নদী, সিলেটের সুরমা নদী এবং কুশিয়ারা নদীর যে মিলিত স্রোতধারা, দুইটা মিলে এসে একটা নদী গঠন করছে, সেটার নাম হচ্ছে মেঘনা, যেটা মূলত কুমিল্লার এইদিকে এসে চাঁদপুরের এইদিকে এসে খুবই প্রশস্ত হয়ে গেছে এবং এই যে যমুনা স্রোতধারা সেটা গ্রহণ করে মেঘনা নাম ধারণ করে পরবর্তীতে বঙ্গোপসাগরে গেছে। এই সব কিছু বিস্তারিত মানচিত্র ধরে ধরে সবকিছু পড়ানো হবে, এখন এত চাপ নেওয়ার দরকার নাই। এখানে সঠিক উত্তর গোয়ালন্দের, আশা করি বুঝতে পেরেছ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত বছরের জন্য? আচ্ছা, এটা টপিকের নাম হচ্ছে নদ নদী, বুঝছো? এটা হচ্ছে নদ নদী টপিক থেকে, ওই যে বড় একটা টপিক ওইটা থেকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত বছরের জন্য? আচ্ছা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিছুক্ষণ আগে যেটা বললাম, জাতিসংঘের মূল যে অঙ্গ সংগঠন হচ্ছে 6টা। 1 নম্বর হচ্ছে সাধারণ পরিষদ, 1 নম্বর হচ্ছে কি সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, 2 নম্বর হচ্ছে কি নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। 3 নম্বর হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ সচিবালয়, জাতিসংঘ সচিবালয়। তোমরা জানো যে কোনো সংগঠনের একটা সেক্রেটারিয়েট থাকে, সচিবালয় থাকে, ঠিক আছে? মানে অফিস যেটাকে বলে, অফিস থাকে, সেটা হচ্ছে সচিবালয়। 4 নম্বর হচ্ছে আর্থ সামাজিক পরিষদ, আর্থ সামাজিক পরিষদ, যেটাকে ইকোসক বলে ইংলিশে, ইকোসক। হ্যাঁ, আর্থসামাজিক পরিষদ মানে জাতিসংঘে যত আর্থসামাজিক কার্যাবলী পরিচালিত হয় এখান থেকে। 5 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত। আচ্ছা, 6 নম্বর হচ্ছে অসি পরিষদ। অসি পরিষদের কাজ কি ছিল? আন্তর্জাতিক আদালতের কাজ কি তো জানোই তোমরা। অসি পরিষদের কাজ হচ্ছে যেসব দেশগুলো এখনো স্বাধীন হয় নাই তাদেরকে স্বাধীনতা দেওয়া, ট্রাস্টিশিপ কাউন্সিল যেটাকে বলে ইংলিশে। তো সারা বিশ্বে এমন কোনো দেশ নাই আর যেটা স্বাধীন হওয়া বাকি আছে, সব দেশ স্বাধীন হয়ে গেছে, মানে ওই কলোনি যেটা সেটা এখন আর নাই। তো যে কারণে অসি পরিষদের কোনো কার্যক্রম এখন আর নাই, তবে এটাও জাতিসংঘের মূল সংগঠনের মধ্যে একটা। তো এর মধ্যে নিরাপত্তা পরিষদ যেটা আমরা দেখলাম, এই নিরাপত্তা পরিষদ এইখানে যে পার্মানেন্ট 5 বা P5 যেটাকে বলা হয়, বা সারা বিশ্বের যে ভেটো ক্ষমতা আছে এমন 5টা দেশ এই নিরাপত্তা পরিষদের সদস্য। কারা সেই 5টা দেশ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই দুটো তো থাকবেই, কারণ এরা তো হচ্ছে সারা বিশ্বের মানে পাওয়ার হাউস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এই যুক্তরাষ্ট্রের জাত ভাই হচ্ছে কানাডা, তো কানাডা এখানে আছে। আবার রাশিয়া, সরি কানাডা নাই, আমি ভুল বললাম, যুক্তরাষ্ট্রের জাত ভাই হচ্ছে যুক্তরাজ্য, যে কারণে এটা আছে। আবার যুক্তরাষ্ট্রের অ্যান্টি পার্টি রাশিয়া, রাশিয়া সেইখানে আছে, তাহলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। আর কোন দেশ আছে? আর আছে হচ্ছে ফ্রান্স, ফ্রান্স। আর একমাত্র এশিয়ান দেশ হিসেবে কোন দেশ আছে? একমাত্র এশিয়ান দেশ হচ্ছে জাপান। তাহলে পার্মানেন্ট 5 কোন দেশ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া,
ফ্রান্স, জাপান। একমাত্র এশিয়ান দেশ হচ্ছে জাপান। এবং মনে রাখবা কোন দেশ নাই, নাই হচ্ছে জার্মানি, ঠিক আছে, নাই হচ্ছে ইতালি, এইসব দেশ কিন্তু নাই। কারণ জার্মানি, ইতালি এরা কারা ছিল? এরা ছিল অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনির দেশ। এদেরকে জীবনে নিবে P5-এ, এই কারণে কিন্তু নেয় নাই P5-এ, ঠিক আছে। আচ্ছা, চীন নাই, এটা মনে রাখতে হবে। চীন কিন্তু সুপার পাওয়ার, তারপরেও P5-এ নাই, পার্মানেন্ট 5-এ নাই, এটা মনে রাখতে হবে। কারণ কি, চীন ছিল সমাজতান্ত্রিক দেশ 1945-এ। তো আমেরিকা তো সমাজতান্ত্রিককে নিবে না, রাশিয়াকে নিচে বাধ্য হয়ে নিতেই হতো, ওই সময় কিছু করার ছিল না। কিন্তু হচ্ছে চীনকে তো নিবে না, কারণ এটা তো সমাজতান্ত্রিক, আমেরিকার এগেনস্ট, এই কারণে চীনকেও নেয় নাই। পরীক্ষাতে যখন আসবে নিচের কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না, তখন উত্তর হবে চীন, উত্তর হবে জার্মানি, উত্তর হবে ইতালি, এগুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই নিরাপত্তা পরিষদে 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য, এবং এই 5টা দেশের বাইরে 5টা স্থায়ী সদস্য, স্থায়ী, এদেরকে কি আছে, এদেরকে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, মানে জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তে এরা ভেটো দিতে পারে। আচ্ছা, বাকি 10টা দেশকে অস্থায়ী সদস্য পদ দেওয়া হয়। অস্থায়ী সদস্য মানে পার্মানেন্ট না, একটা নির্দিষ্ট মেয়াদে সদস্য পদ দেওয়া হয়। এদের ভেটো ক্ষমতা নাই, এই 10টা দেশের কি নাই, ভেটো ক্ষমতা নাই। এবং এদেরকে দেওয়া হয় 2 বছর মেয়াদে। 2 বছর মেয়াদে এই 10টা করে দেশকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ দেওয়া হয়। তার মানে এই সব সময় এখানে 15টা দেশ সদস্য থাকে, 5টা স্থায়ী দেশ, 10টা অস্থায়ী দেশ। 2 বছর পরে আবার নতুন 10টা দেশকে দেওয়া হয়, আবার নতুন 10টা দেশ, আবার নতুন 10টা দেশ, এভাবে এভাবে চলতে থাকে, ঠিক আছে। বাংলাদেশ মনে হয় 2006 সালের দিকে বা 5 সালের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল একবার, 2 বছরের জন্য, পরে আর হয় নাই। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলা। এই টপিকের নাম কি? এই টপিকের নাম হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘ ও আন্তর্জাতিক আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন। 4 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রথম নারী মেট্রো রেল চালকের নাম কি? কানিজ ফাতেমা, মরিয়ম আফিজা, রুবানা হক, নাকি সুমনা সুলতানা? এই বাকি 2টা নাম একদম ফাও দিছে, মানে মনে হয় যা মনে আসছে 2টা নাম দিয়ে দিছে। এদের সাথে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কিছুই জড়িত না, কিন্তু এই 2জনের সাথে মানে এই 2টার মধ্যে একটু এক্সপ্লেন করার সুযোগ আছে। কানিজ ফাতেমা রোকসোনা, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটু পড়তে হবে। কানিজ ফাতেমা রোকসোনা, কেন কানিজ ফাতেমা রোকসোনা বিখ্যাত? কানিজ ফাতেমা রোকসোনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রথম নারী বিমান চালক। কানিজ ফাতেমা রোকসানা বাংলাদেশ সামরিক বাহিনীর বাংলাদেশ সামরিক বাহিনীর প্রথম নারী বিমান চালক। হ্যাঁ, প্রথম নারী বিমান চালক কানিজ ফাতেমা রোকসানা, ঠিক আছে। ডাক নামটা হচ্ছে রোকসানা, রোকসানাটা দেওয়া ছিল না, শুধু কানিজ ফাতেমা দেওয়া ছিল। ওকে, আর এই মরিয়ম আফিজা হচ্ছে মেট্রো রেলের প্রথম চালক, ঠিক আছে। তিনি একজন নারী ছিলেন, মেট্রো রেলের প্রথম চালক। যদিও মেট্রো রেল হচ্ছে অটোমেটেড একটা ভেহিকল, ঠিক আছে। অটোমেটেড ভেহিকল মানে এটাকে চালাইতে হয় না, এটা অটোই চলে, জাস্ট একটু এই ব্রেক ট্রেক করলেই হয়, আর খুব বেশি কাজ এটার নাই। এটা অটোমেটেড ভেহিকল মানে এমনিতেই চলবে এটা। এটা খুব বেশি তোমাকে ওই যে বারবার গিয়ার চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কোনো কাজ নাই। তুমি ওর মধ্যে বসে থাকলে হবে, জাস্ট ব্রেক করতে হয় টাইমলি। মানে ওইটা ওই নোটিফিকেশন আসে যে এখন ব্রেকে চাপ দেন, তার তুমি ব্রেকে চাপ দেওয়া শেষ। মানে এটা চালানো খুব বেশি কঠিন কাজ না, এটা অটোমেটেড ভেহিকল। আচ্ছা, তাহলে এটা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে আসা কোশ্চেন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে আসা কোশ্চেন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? আগের একটা যে শিফটের কোশ্চেন হলো সেখানেও দেখলা যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা কোশ্চেন আসছিল, মানে ইউরো মুদ্রার জনককে এই কোশ্চেনটা আসছিল। তো ইউরোপীয় ইউনিয়ন যে ইউরোপের দেশগুলা যে হচ্ছে সংগঠন, একটা বিষয় বলে রাখি, এই কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোন ইউরোপীয় দেশ ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? তখন উত্তর করবা হচ্ছে ইউকে। হ্যাঁ, মানে হচ্ছে ইংল্যান্ড বা হচ্ছে এই যে ইংল্যান্ডের সাথে যে দেশগুলো আছে ইউকের মধ্যে, এরা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে বাইরে। ব্রেক্সিট হয়েছিল 2016 সালে। ব্রেক্সিট শব্দের অর্থ কি? এই ব্রে বলতে বোঝানো হয় ব্রিটেন, বুঝছো, ব্রিটেন। আর এই যে এক্সিট মানে ব্রিটেনের বের হয়ে যাওয়া। কোত্থেকে বের হয়ে যাওয়া? ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া। মানে ব্রিটেন চায় না আমরা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকবো, ওরা চায় যে আমরা আমাদের মধ্যে স্বাধীন থাকবো, ইউকে আকারেই আমরা থেকে যাব, ঠিক আছে। আমাদের এখানে ফ্রিতে যাতে কেউ না আসতে পারে, এত কিছু দরকার নাই, এটা তারা চাইছে। মূলত ওই সময় এই ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে নির্বাচন হয় এবং মাত্র 52% মানুষ চায় ব্রেক্সিট থাকবো না, 48% মানুষ চায় না থাকবো। মানে খুবই টাইট একটা ইলেকশন, ঠিক আছে। তো যেহেতু 52%, তো 52%-এর মতামতের ভিত্তিতে ব্রেক্সিট হয়ে যায় যে আমরা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকবো না, ঠিক আছে।
কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তো ঠিকই আছে। তো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। বাকিগুলো কেন উত্তর না, এটা তো মানে প্রত্যেকটা অপশন বিশ্লেষণের সুযোগ নাই এই ধরনের কোশ্চেনে। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী, বেলজিয়ামের রাজধানী। ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি, খুব বেশি ধৈর্য হারিও না, ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আর 3টা কোশ্চেন হলে শেষ। গ্রিন হাউস ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি কি হবে? গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি কি হবে? বৃষ্টিপাত কমে যাবে, নিম্নভূমি নিমজ্জিত হবে, উত্তাপ বেড়ে যাবে, নাকি সাইক্লোনের প্রবণতা বেড়ে যাবে? আচ্ছা, সবগুলোই গ্রিন হাউস ইফেক্ট, কিন্তু এখানে যেটা বলছে সবচেয়ে বেশি ক্ষতি, তার মানে কি সবগুলাই ক্ষতি, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি কোনটা? বৃষ্টিপাত কমে যাওয়া। বৃষ্টিপাত কমে গেলে ক্ষতি হয়, এটা সত্য কথা, বাট এটা এতটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে এই নিম্নভূমি নিমজ্জিত হলে। উত্তাপ বেড়ে গেলে ততটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হলে। সাইক্লোন হলে যতটা ক্ষতি হবে না ততটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হলে। মানে দেখো, যদি টেম্পারেচার বেড়ে যায়, পৃথিবীর টেম্পারেচারটা বেড়ে যায়, তাহলে কি হবে? এই যে সারা বিশ্বের সমুদ্রে যত আইসবার্গ আছে, মানে বিশাল বরফ যেগুলো জমে আছে, এই যে গ্রিনল্যান্ডের বরফ, অ্যান্টার্কটিকার বরফ, বিভিন্ন যে দ্বীপে সমুদ্রের মাঝে যে আইসবার্গ আছে, এগুলো যে জমে আছে, এগুলা গলতে থাকবে, সমুদ্রে পানি বেড়ে যাবে, পানির উচ্চতা বেড়ে যাবে। এতে কি হবে? বাংলাদেশে যে কোস্টাল এরিয়া বা হচ্ছে উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চল তখন কি হবে? পানির নিচে চলে যাবে, এবং বাংলাদেশ কি করবে? তার ভূভাগ হারাবে। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা হচ্ছে সব থেকে বড় মহাকারী, বুঝছো? দেখো, পৃথিবীর টেম্পারেচার তো বাড়তেছে ওভার দ্য টাইম, কিন্তু বাংলাদেশের কোন অঞ্চল এখনো ডুবছে? এখনো ডুবে নাই। বরঞ্চ পৃথিবীর উত্তাপ যত বাড়তেছে, বাংলাদেশের নতুন দ্বীপের জন্ম হচ্ছে, বাংলাদেশের ভূভাগ বেড়ে যাচ্ছে। ঠিক আছে। বাংলাদেশের যে 1,47,570 বর্গ কিলোমিটার যে আয়তন, বা 1,47,610 যেটা পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে, মূলত বাংলাদেশের এক্সাক্ট আয়তন আরো বেশি। কিন্তু কেন তথ্য আপডেট করা হয় না? কারণ সরকারি গেজেট বারবার পরিবর্তন করা যায় না। ঠিক আছে, সরকারি গেজেট বারবার পরিবর্তন করা যায় না। মূলত উত্তাপ বাড়ার সাথে সাথে বাংলাদেশে নতুন দ্বীপ তৈরি হচ্ছে আরো। ঠিক আছে, দেখবা যে 50 বছর আগে এই দ্বীপগুলো ছিল না, এখন নতুন দ্বীপ হয়ে গেছে সেখানে। কিন্তু কোনো দ্বীপ নাই যেটা ডুবে গেছে। বাংলাদেশে এমন কখনো হয় নাই যে কোনো দ্বীপ ডুবে গেছে। ঠিক আছে, শুধুমাত্র দক্ষিণ তালপট্টির দ্বীপ, যেটা বাংলাদেশ ভারত নিয়ে ডিবেট ছিল, শুধু ওই দ্বীপটা ডুবছে। আর কখনো এই ঘটনা ঘটে, ওই দ্বীপটা তো রিসেন্ট আসা একটা দ্বীপ, হঠাৎ করে যাচ্ছে, হঠাৎ করে ডুবে গেছে, ওইটা নিয়ে আলাদা কথা। কিন্তু কোনো দ্বীপ কখনো ডুবে নাই, বরঞ্চ নতুন দ্বীপের জন্ম হয়েছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। মানে সমুদ্রের পানি রাশি বাড়তেছে, বাংলাদেশ নতুন দ্বীপ পাচ্ছে। তার মানে কি, ওই যে নদীর একুল ভাঙে উকুল গড়ে, এমন হয়েছে। হয়তো কোনো দেশ ডুবে যাচ্ছে, মালদ্বীপ ডুবে যাচ্ছে, বা অন্য কোনো দেশ ডুবে যাচ্ছে, আর বাংলাদেশ নতুন দ্বীপ পাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ আসলে ক্ষতি হচ্ছে না, যদিও বলা হচ্ছে যে বাংলাদেশের নিম্নভূমি ডুবে যাবে, বাট আসলে ডুবতেছে না। তো এটা হচ্ছে আমাদের পরিবেশ সংক্রান্ত। হ্যাঁ, পরিবেশ সংক্রান্ত গ্রিন হাউস ইফেক্ট কি, এটা তোমরা আশা করি বুঝছো। গ্রিন হাউস বলতে কি বোঝানো হয়? যে শীত প্রধান দেশে যেখানে তোমার টেম্পারেচার খুবই কম, সেখানে তো তোমার এই শাকসবজি ফসল বা ফলমূল চাষ করা যায় না। তো ওরা কি করে? কাচের এমন বড় বড় ঘর তৈরি করে, কাচের বড় বড় ঘর তৈরি করে। তো কাচের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে তারা সূর্যের আলো একসেপ্ট করে কিন্তু আর বের করে না। মানে কাচের মধ্যে টেম্পারেচার আসে কিন্তু আর বের হয় না, মানে টেম্পারেচার ধরে রাখে। তো এই সূর্যের তাপ যায় আসে, কাচের ঘরের মধ্যে ঢুকে, কিন্তু আর বের হয় না। মানে এর মধ্যে ওই বরফ শীতল টেম্পারেচার আর থাকে না। তখন কি হয়? এই ঘরের মধ্যে মাটিতে তারা কি করে? ফসল শাকসবজি চাষ করে। এটা হচ্ছে গ্রিন হাউস। তো গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায় পৃথিবীটা গ্রিন হাউসের মতো হয়ে যাচ্ছে। মানে সূর্যের তাপ পৃথিবীতে আসতেছে কিন্তু আর বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? কারণ আমরা যেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাস বা হচ্ছে আরো ক্ষতিকর গ্যাস ইমিশন করছি, এই গ্যাসগুলা কি হচ্ছে? পৃথিবীর চারিদিকে একটা লেয়ার মতো তৈরি করতেছে, এবং এই লেয়ারের ফলে কি হচ্ছে? পৃথিবীতে সূর্যের তাপ আসতেছে কিন্তু তাপ আর বের হচ্ছে না, মানে অনেকটা গ্রিন হাউসের মতো। এর ফলে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এই গ্যাসগুলা ওজোন স্তরে ক্ষতি করতেছে। তোমরা জানো যে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই ওজোন স্তর কি করে? অতিবেগুনি রশ্মিকে রিফ্লেক্ট করে পাঠায় দেয়। কিন্তু ওজোন স্তরের যখন ক্ষতি হচ্ছে, তখন সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, সেটা পৃথিবীতে চলে আসতেছে, এবং আমাদের এই যে ক্যান্সার, তারপর হচ্ছে তোমার এই যে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের রোগের প্রবণতা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পরিবেশ থেকে আসা একটা কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? সংবাদ প্রভাকর, দিগদর্শন, বানানটা একটু কনজেস্টেড হয়ে গেছে, দিগদর্শন, হ্যাঁ, দিগদর্শন বা হচ্ছে দিকদর্শন, এভাবে বলা যায় ভাগ করে বললে। বঙ্গদর্শন নাকি তত্ত্ববোধিনী? ঠিক আছে, আচ্ছা,
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র। দেখো সাময়িক পত্রটা কি? সাময়িক পত্র মানে যেটা কোনো ওকেশনে বা কোনো মানে নির্দিষ্ট কোনো উপলক্ষে প্রকাশিত হয় সেগুলোকে কি বলা হয়? সাময়িক পত্র, ঠিক আছে। আর যেটা প্রত্যেক দিন প্রকাশ করা হয় সেগুলোকে কি বলা হয়? দৈনিক। যেমন একটা নিউজ পেপার দ্য ডেইলি স্টার, দৈনিক পত্রিকা না এগুলাকে কি বলা হয়? দৈনিক। হ্যাঁ, আচ্ছা। তো বাংলাদেশ এই অঞ্চলে বাংলা ভাষায় যে প্রকাশ পাওয়া প্রথম নিউজ পেপারের নাম কি? প্রথম নিউজ পেপারের নাম কি? সমাচার দর্পণ, তাই না? তোমরা জানো হচ্ছে কি প্রথম নিউজ পেপারের নাম হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ, স্যার অগাস্টাস হিকি এটা সম্পাদক ছিলেন, স্যার অগাস্টাস হিকি। আচ্ছা, সমাচার দর্পণ কোথা থেকে প্রকাশ করা হয়? এটা হচ্ছে যে ভারতের মানে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর ওই জায়গাতে প্রথম ছাপাখানা স্থাপন করা হয়, সেখান থেকে প্রকাশ করা হয়। প্রকাশ করতে হচ্ছে দ্য বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট থেকে সমাচার দর্পণ প্রথম প্রকাশ করা হয় এবং এটা প্রত্যেক দিন আসতো না, এটা সপ্তাহে একদিন। হ্যাঁ, মানে 7 দিনে একদিন, মানে এটা সাপ্তাহিক পত্রিকা ছিল, ঠিক আছে। তখন তো এত প্রযুক্তি নাই যে প্রত্যেক দিন নিউজ পেপার বের করবে, ঠিক আছে। তখন সপ্তাহে একদিন নিউজ পেপার বের হতো। আচ্ছা, কিন্তু এটা তো সাময়িক পত্র না, এটা তো হচ্ছে পত্রিকা, মানে দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এটা সাময়িক পত্র না। সাময়িক পত্র কোনগুলো ছিল? এখানে সংবাদ প্রভাকর এটাও ছিল একটা পত্রিকা, বুঝছো, এটা সাময়িক পত্র না। তবে দিগদর্শন, বঙ্গদর্শন, তত্ত্বাবধানী এইগুলা ছিল সাময়িক পত্র, এবং এগুলার মধ্যে দিগদর্শন হচ্ছে প্রথম সাময়িক পত্র। দিগদর্শন হচ্ছে প্রথম সাময়িক পত্র, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নয়াদিল্লি, হেগ, নিউ ইয়র্ক নাকি ঢাকা? আচ্ছা, ঢাকা শহরের সেগুন বাগিচা নামে স্থানে, মানে আমাদের যে হাইকোর্টটার মোড়টা ঘুরলেই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সদর দপ্তর। হাইকোর্টের মোড়টা ঘুরলেই, তাহলে এটা কোথায়? এটা নিশ্চয়ই হচ্ছে ঢাকা। এখানে এই কোশ্চেনটা মানে মোটামুটি হচ্ছে বাকি 3টে অপশন থেকে একটা অপশন আলাদা করা যায় এমন হয়ে গেছে। এটা হচ্ছে জাতীয় বিষয়াবলী, এটা হচ্ছে আমাদের জাতীয় বিষয়াবলী এবং সহজ কোশ্চেন। এটা এক্সপ্লেন করবোই বা কি, কারণ কেন এইগুলো উত্তর নাই এটা তো বলার কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, টপিকগুলো দেখি। নদ নদী পাহাড় পর্বত থেকে একটা আসছে, জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন থেকে 3টা, মানে এই আন্তর্জাতিক এইটাকে হচ্ছে এখানে আন্তর্জাতিকের মধ্যে ঢোকানো আছে। আচ্ছা, এটা জাতীয় করা নাই। প্রাচীন বাংলার ইতিহাস ব্রিটিশ আমল থেকে একটা, পরিবেশ জলবায়ু থেকে একটা, গণমাধ্যম সাংবাদিকতা থেকে একটা, মানে হচ্ছে ওই যে এইটাকে হচ্ছে গণমাধ্যম ধরা হয়েছে, ঠিক আছে। এটাকে গণমাধ্যম ধরা হয়েছে কারণ এটা যেহেতু নিউজ পেপারের সাথে সম্পর্কিত, এটা গণমাধ্যম ধরা হয়েছে। এবং এটা জাতীয় না, এটাকে আন্তর্জাতিক ধরা হয়েছে। হ্যাঁ, এটাকে আন্তর্জাতিক ধরা হয়েছে। সাম্প্রতিক থেকে আসছে একটা, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের ক্লাস। আমাদের এই কোর্সে যারা ভর্তি হচ্ছে, আমাদের যে 3টা প্রিন্টেড ডাইজেস্ট তোমরা পেয়ে যাবে ফ্রিতে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এমসিকিউ প্র্যাকটিসের জন্য পারফেক্ট বুক। আই থিঙ্ক আমি তো নিজেও কাজ করেছি এখানে, নিজেও দেখেছি বইগুলো আসলে অসাধারণ মানের। তোমাদের প্র্যাকটিসের জন্য বেস্ট ম্যাটেরিয়ালস। তোমাদের জন্য থাকবে 3টা গিফট। একটা স্টাডি প্ল্যানার, তোমরা নিজেদের দিনের যে কার্যক্রম সম্পূর্ণ হিসাব রাখতে পারবে। আমাদের একটা প্রিমিয়াম টি শার্ট, এটা আমাদের আগের বছরের টি শার্ট, এবং তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এই টি শার্টটা, আমি যেটা পরে আছি ঠিক এই টি শার্টটা, এবং একটা ওয়েমার বুক। মানে এটার মধ্যে ওয়েমার যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন ওয়েমারের পরীক্ষা নেয় ঠিক তেমন ওয়েমার এর মধ্যে দেওয়া আছে অনেকগুলো। তোমরা বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারবে, আমাদের কোশ্চেনের পরীক্ষায় তুমি এখানে বসে বসে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1500 টাকা ছাড়টা চলবে 25 আগস্ট পর্যন্ত। আজ আগস্টের 20 তারিখ, আর 5 দিন চলবে, ঠিক আছে। 1500 টাকা তো অনেক টাকা, 1500 টাকা কেন লস করবা? এই 5 দিনের মধ্যেই তুমি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। কেন স্কুল অফ এক্সেলেন্সে বেশি টাকা তুমি দিবে? হ্যাঁ, 5 দিনের মধ্যে ভর্তি হয়ে গেলে তোমার 1500 টাকা সেভ হয়ে যাবে আমাদের বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে। আচ্ছা, এবার সাজেশন থাকবে কিছু। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে, একটা সাজেশন এখানে দেওয়া আছে। দেখো, জাতীয় বিষয় বলে আন্তর্জাতিক বিষয়বলি থেকে কোশ্চেন করছেই। হ্যাঁ, নদ নদী পাহাড় পর্বত দ্বীপ উপদ্বীপ সাগর মহাসাগর প্রণালী থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন ছিলই অ্যাটলিস্ট। জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন, গণমাধ্যম সাংবাদিকতা, খেলাধুলা, এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এগুলো থেকে কোশ্চেন অবশ্যই আসবে। হ্যাঁ, তাহলে ধন্যবাদ তোমাদেরকে পুরা ক্লাসে থাকার জন্য। অনেকেই খুবই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ক্লাসে ছিলে। আজকের মতো এ পর্যন্তই। ট্রাই অ্যাডমিশনের অন্য ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্যদিন। আসসালামু আলাইকুম।